তারপরে ধীরে ধীরে বিবর্তনে এসে এমন কেন হলো যে 9 মাস ধরে একটাই বাচ্চাকে ডেভেলপ করা হবে এবং সেটা ডিমে নয়, সেটা পেটের ভেতরে। ডিমটা ভেতরে ঢুকে গেল কী করে? ছেলেদের গলায় বেস বেশি, মেয়েদের গলায় নেই। এসব ডিফারেন্স কেন হলো? টার্টলস, কচ্ছপেরা, এরা ডিম ফুটে বেরোনোর পরেই সমুদ্রের দিকে রওনা দেয়। মায়ের বডি এটা বুঝতে পারে যে বাচ্চারা দুধ খেতে চাইছে। হ্যাঁ, বাচ্চা মানে ভ্রূণটা চাইছে যে নিউট্রিশন আমার যা দরকার আমি সব শুষে নেব, আর মা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এই যুদ্ধটা যেটা চলছে, এই যুদ্ধটাতে যদি কেউ জিতে যায় তাহলে পরে প্রেগন্যান্সিটা কমপ্লিট হবে। এছাড়া ধর আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি, যেভাবে পৃথিবীটাকে অনুভব করি, সেখানে কি কি ডিফারেন্স আছে? হ্যাঁ, প্রাইমেটসরা গাছে উঠে গেল সবাই। আমাদের যে প্রজাতি তারা গেছো, আমরা পৃথিবীটাকে ওপর থেকে দেখতে ভালোবাসি। আচ্ছা, এই যে 17.4 বললাম, 25 কেন 30-এর পরেও মহিলারা 17.4 এর ওপরের আওয়াজ শুনতে পায়, ছেলেরা পারে। আচ্ছা, তো মেয়েদেরকে বলে রাখি, আপনারা যদি বলছেন, ছেলেরা বলেন যে ছেলেরা কিছুই বোঝে না আপনাদের কথা, তার কারণ সাইন্টিফিক, ছেলেরা বুঝতে পারে না। পার্টনাররা, ছেলে প্রেমিকাদের সব কথা বুঝে উঠতে পারে না, ঠিক? কারণ ওভারটোনই সায়েন্স ও ভাইয়া, তারপর তাকে ওইরকম পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে একটা সাউন্ড করতে হবে যে আমি এই মুহূর্তে এটা চাই। দেখবি যত মহিলা নেত্রী রয়েছেন পৃথিবী জুড়ে, মানে হিলারি ক্লিন্টন থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত, সবাই যখন পাবলিক স্পিচ দেবে তখন ওটাকে চিৎকার মনে হতে পারে। অপেরা সিঙ্গার যাদের হাই পিচে কাজ করতে হয় তাদের অনেকে ইস্ট্রোজেন পিল খান, ওই হাই পিচটা তখন লাগে। যেটা একটা আলাদাই ল্যাঙ্গুয়েজ, যেটা মায়েরা বাচ্চাদের শেখায়, এবং সেটা আননোয়িংলি তারা এভলিউশনের থ্রুতে এটা শিখে ফেলেছে। বাপ রে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বৈঠক। উই আর হেয়ার উইথ আনাদার এপিসোড। আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, তাহলে প্রথমবার ক্লিক করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রচুর ডিফারেন্ট টপিক নিয়ে, ডিফারেন্ট বিষয় নিয়ে আমরা এখানে এপিসোডস নিয়ে আসি। যদি না দেখে থাকেন, পেছনের এপিসোডগুলো অবশ্যই দেখে আসবেন, চ্যানেলটাকে ভিজিট করবেন, অনেক ইন্টারেস্টিং ভিডিওস আছে। আর যদি আর দুটো বিষয় বলে দিই, সেটা হলো, একটা হলো আমাদের বৈঠকের ইনিশিয়েটিভটা খুবই একটা অন্যরকম ইনিশিয়েটিভ, সেটা আপনারা অলরেডি জানেন, এবং প্রচুর মানুষ আমাদের সাপোর্ট করেন। সেক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা হলো জয়েন বলে একটা বাটন আছে, যেটাতে মেম্বারশিপ আমরা প্রোভাইড করে থাকি, এবং মেম্বার্স অনলি ভিডিও মাঝে মাঝে আসে, যেগুলো খুব স্পেশাল ভিডিও হয়, এবং আমাদের মেম্বাররা সেটার অ্যাক্সেস শুধুমাত্র মেম্বারদের কাছেই থাকে। আর সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন আছে। যদি আপনাদের মনে হয় আমাদের এই এফার্টটা সেটার ওয়ার্দি, তাহলে অবশ্যই সুপার থ্যাঙ্কস বাটনটাকে ইউজ করবেন। সো আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোড কী নিয়ে সেটা তো বলবো, তার আগে একটা বই দেখাই। বইটাতে কি লেখা আছে আগে বলে নিই। সেটা হলো হাউ দ্য ফিমেল বডি ড্রোভ 200 মিলিয়ন ইয়ার্স অফ হিউম্যান এভলিউশন। মানে 200 মিলিয়ন, মানে হলো 20 কোটি বছর, 20 কোটি বছর ধরে ফিমেল বডি কি করে এগিয়ে এসছে। এই বইটার নাম হলো ইভ। এই হলো বইটা। আচ্ছা, তো তুই এটা শুরু করার আগে ক্যাট বোহানন দুটো কথা বলে নি। একটা হচ্ছে আমাদের যে সাইকোলজি বা সাইকো অ্যানালিসিসের চলছিল, তাতে আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে ফিমেল সাইকোলজি নিয়ে বা ফিমেল সাইকো অ্যানালিসিস নিয়ে কথা বলবো। সেটা করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে সেটা করছি না আপাতত। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে ইটস ভেরি বডি ওরিয়েন্টেড। হ্যাঁ, তো সেটা বলতেও হয়তো অস্বস্তি হবে, আপনাদের শুনতে হয়তো অস্বস্তি হবে, পড়ে নেবেন, বইয়ের নাম আমরা দিয়ে দেবো। আর দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম। ওই জিনিসটা ইউটিউবে এমনি গেলে পরে চ্যানেলও ব্যান হয়ে যাবার সম্ভাবনা আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমার মনে হয় একজন পুরুষ হিসাবে ওইটা বলছে অস্বস্তি তো হবে, একজন পুরুষ হিসেবে ওটা বলা একটু অস্বস্তিকর। এই জন্য বড় বড় সাইকো অ্যানালিস্টরা যারা সিরিজ করেছেন, তারাও ফিমেল সাইকো অ্যানালিসিস নিয়ে ভিডিও করেননি, অ্যাটলিস্ট পাবলিকলি। তো সেজন্য ওটা করছি না। কিন্তু সেটা করতে গিয়ে আমার মনে হলো যে ফিমেল বডিটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই বইটার জন্যে কিন্তু আপনারা দায়ী। আপনাদের মধ্যেই একজন, নাম নিচ্ছি না কারণ তার থেকে নেওয়া হয়নি, পারমিশন নেওয়া হয়নি, তিনি এই বইটা আমাকে গিফট করেছেন। একজন বৈঠকের অডিয়েন্স,
পাঠিয়ে দিয়েছিলেন যে ওনার ভালো লেগেছে পড়ে, আপনি পড়ে দেখুন। তো এটা যখন লাইব্রেরিতে দেখলাম যে এটা বেশ ইন্টারেস্টিং। এবং জেনারেলি আমার বই যারা গিফট করে তাদের পছন্দ মতো করে, সেটা সবসময় মেলে না, বাট দিস ওয়াজ ভেরি এক্সেপশনালি গুড বুক। এবার এই বইটা তো প্রথম কথা হলো এমন একটা বিষয় নিয়ে, সেটা হলো দেখ, প্রথম কথা এতটুকু তো বুঝতে পেরেছি এই এতদূর এসে, যে পুরুষ সাইকোলজি আলাদাভাবে কাজ করে, মহিলা সাইকোলজি আলাদাভাবে কাজ করে, এবং অবভিয়াসলি একটা বিরাট হিউজ ডিফারেন্স ইন দ্য বডি অ্যাজ ওয়েল। মানে পুরুষদের বডি সম্পূর্ণ আলাদাভাবে রিয়্যাক্ট করে, আমার মনে হয় মহিলাদের বডির ক্ষেত্রে সেরকমই একটা ব্যাপার আছে। তো আমরা কোথা থেকে শুরু করবো, আর এই বইটা কিভাবে পুরোটাকে এক্সপ্লোর করেছে? হ্যাঁ, তো এই বইটার ক্যাট বুহানেনের ভাষাতেই বলছি। উনি বলছেন যে জেনারেলি যত সায়েন্টিফিক রিসার্চও হয়, বায়োলজিক্যাল রিসার্চ হয় সেখানে, বা ক্লিনিক্যাল রিসার্চ যেগুলো ওষুধ কীভাবে কাজ করবে ইত্যাদি হয়, সেখানে মহিলাদেরকে ইনক্লুড করা হয় না। মহিলাদের ইনক্লুড করা হয় না এবং মহিলাদের জন্য আলাদাভাবে, ধরো একটা পেইন কিলার বানানো হলো, সেটা মহিলাদের শরীরের উপরে কী এফেক্ট, সেটা আলাদা করে রিসার্চ করা হয় না। মহিলাদের উপরে রিসার্চ তখনই হয় যখন ওটা কোনো না কোনোভাবে ওটা প্রেগনেন্সির সাথে বা এসবের সাথে জড়িত, সেটা যেহেতু মহিলারাই সাবজেক্ট। কিন্তু জেনারেল একটা জিনিস সেটাতে করা হয় না। তার কয়েকটা কারণ আছে। এক হচ্ছে যে যখন রিসার্চ করছে কেউ, তার একটা উদ্দেশ্য তো থাকে যে রিসার্চ পেপারটা আমাকে পাবলিশ করতে হবে। মহিলাদের একটা ফার্টিলিটি সাইকেল আছে, এই যে মাসিক ঋতু পরিবর্তনের একটা সাইকেল আছে, এটা এবং হরমোনের চেঞ্জ হয় বিভিন্ন সময় শরীরের মধ্যে। এটাকে কন্ট্রোল করা খুব মুশকিল একটা সায়েন্টিফিক রিসার্চে, ডেটাটা খুব এদিক ওদিক হয়ে যায় তাদের। তো কাজেই প্রপারলি করতে গেলে পরে অনেক দিন লেগে যাবে মহিলাদেরকে রিসার্চের মধ্যে ইনক্লুড করতে গেলে পরে। আচ্ছা, সেজন্য সায়েন্টিফিক রিসার্চে দের ইজ আ মেল বায়াস। এটাতে তো একটা কি বলবো, পক্ষপাত দুষ্ট ব্যাপার আছে। পক্ষপাত দুষ্ট ব্যাপার আছে, কিন্তু আরেকটা জিনিসও আছে এটার সাথে। শুধুমাত্র রিসার্চারদের দোষ নয়, অনেক জায়গায় চাইল্ড বিয়ারিং এজে, মানে যারা হয়তো মানে যাদের সন্তান ধারণের ক্ষমতা আছে, এই ধরনের মহিলার ওপরে যে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করাটাও ব্যান করে রাখা হয়েছে। যেহেতু ওইটার মানে তুমি যখন রিসার্চ করছো একটা জিনিসের, তুমি তো এফেক্ট জানো না, এফেক্টটা কী হবে সেটাই জানতে চাইছো। তো সেটা একটা সন্তান ধারণে সক্ষম একটা মহিলার উপরে করলে তার যদি ফার্টিলিটিতে প্রবলেম হয়, সেজন্য ব্যান করে রাখা হয়। ছেলেদের ক্ষেত্রে ফার্টিলিটিতে প্রবলেম হয় না, অতটা বোধহয় হয় না, কারণ মেয়েদের শরীরে তো অনেক কিছু হয়। মূলত তো সন্তান ধারণটা মহিলারাই করেন, তো কাজেই সন্তান ধারণ করবেন, ফার্টিলিটি সাইকেলটা ছাড়াও ল্যাকটেশন, এই সমস্ত মিলে ওটাকে ব্যান করে রাখা হয়। সেজন্যও অনেক সময় মহিলাদেরকে বাদ করে দেওয়া হয়। কিন্তু উনি বলছেন যে শুধুমাত্র মহিলা শরীর আর পুরুষ শরীর এখানে আলাদা নয়, যে ধরা যাক যে মহিলাদের যেই অঙ্গগুলো ছেলেদের নেই, বা ছেলেদের যে অঙ্গগুলো মহিলাদের আছে, যৌনাঙ্গ বলতে পারিস বা ব্রেস্টস, শুধু সেখানেই ডিফারেন্স নয়, ডিফারেন্স অনেক জায়গায় রয়েছে, সেগুলো আমরা জানবো না। যেমন ধরা যাক এই যে বললাম পেইন কিলার, মহিলাদের জন্য বেশি পেইন কিলার লাগে। জেনারেলি মহিলাদের সেম এফেক্ট পুরুষদের সমান হতে গেলে পরে মহিলাদের পেইন কিলার বেশি প্রয়োজন হয়, ডোজ বেশি প্রয়োজন হয়। এটা ডাক্তাররা মোটামুটি প্র্যাকটিস করতে করতে বোঝেন। এটার কোনো সায়েন্টিফিক, যেহেতু ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি মহিলাদের ওপরে, সেজন্য এটা হয় না। এবার সে কারণে অনেক সময় এই যে প্রেগনেন্সি ইত্যাদির সময় অনেক রকম ব্যথা হয় ইত্যাদি হয়, বা ক্র্যাম্পস হয়, মেনস্ট্রুয়াল ক্র্যাম্পসের ব্যথা হয়, তার জন্য মহিলারা পেইন কিলার খান, তাদের বেশি পেইন কিলার খেতে হয়। সেটার থেকে অনেক সময় অ্যাডিকশন হয়, পেইন কিলারে অ্যাডিকশন হয়ে যায়, যেটা পরে গিয়ে তার শিশুতে এফেক্ট করবে। এটা বহু ক্ষেত্রে দেখা গেছে যে ড্রাগ অ্যাডিকশনের মতো একটা অ্যাডিকশন পেইন কিলার, এবং তার থেকে বাচ্চাদের অসুবিধা হচ্ছে। তো এটা, তারপর ধর অ্যানেস্থেশিয়া, সার্জারি হয়, মহিলাদের বেশি অ্যানেস্থেশিয়া লাগে, কিন্তু এটার কোনো রিসার্চ নেই যে মহিলাদের কেন লাগছে বেশি অ্যানেস্থেশিয়া। এর ডাক্তাররা মোটামুটি একটা বুঝে যান প্র্যাকটিস করতে করতে যে মহিলাদের কতটা বেশি অ্যানেস্থেশিয়া কখন লাগবে। কারণ মহিলাদের শরীরে যে কোনো ওষুধ খুব তাড়াতাড়ি মেটাবলাইজ হয়, আমাদের যেটা অনেক বেশি সময় লাগে ছেলেদের, মহিলাদের শরীরে ওটা তাড়াতাড়ি হয়। বেশ বেশ বেশ। তো এই রকম কিছু ডিফারেন্স আছে। আরও কিছু ডিফারেন্স আছে যেগুলো উনি বলছেন যে শুরুতে, যেমন ধরা যাক ফ্যাট।
ফ্যাট মানে যেটা হচ্ছে সেইভাবে আমরা মহিলাদের শরীর বলে আলাদা করে তো আইডেন্টিফাই করি না এই জিনিসগুলোকে, কিন্তু ফ্যাট আমাদের শরীরে বলছে ফ্যাট একটা অর্গান। আচ্ছা, যে কোনো শরীরে ফ্যাট কিন্তু শুধুমাত্র একটা কেমিক্যাল জিনিস নয়, ওটা একটা অ্যাডিপোজ টিস্যু বলে একটা বিষয় আছে যেখানে ফ্যাট জমা হয়। ফ্যাটটা অর্গান, সেটা শরীরের বিভিন্ন কাজে লাগে। ফ্যাট যদি অর্গান না হতো তাহলে পরে লিভার কেটে বাদ দিলে, মানে লিভারের একটা অংশ কেটে বাদ দিলে আবার লিভার গজাতো না। আচ্ছা, হ্যাঁ, তো যেহেতু এটা অর্গান, যেহেতু এটা শরীরের একটা অংশ, সেই জন্য ফ্যাট ঝরানো খুব মুশকিল। বেসিক্যালি তুই যদি বলিস যে না আমি এক্সারসাইজ করে কিডনি বাদ দিয়ে দেবো নিজের, সম্ভব হবে না। তো সেরকমই ফ্যাটটা আমাদের শরীরের যেহেতু একটা অর্গান, সেজন্য ওটাকে ঝরানো খুব মুশকিল। আর একবার তুমি ঝরিয়ে দিলেও আবার ওটা ফিরে আসবে। আচ্ছা, যেমন এটার ক্ষেত্রে ভুঁড়িটার ফ্যাটটা তার মানে না, ভুঁড়ির ফ্যাট খুব একটা কাজের জিনিস নয়, কিন্তু কেন ফ্যাটি কাজের জিনিস কি? হ্যাঁ, এটাই বলছি। মহিলাদের নিম্নাঙ্গের যত ফ্যাট, পায়ের নিচ থেকে, ধর থাই এবং বাটাক্স, এই যে ফ্যাটটা, এটা অন্যান্য সমস্ত ফ্যাটের থেকে আলাদা। আচ্ছা, হ্যাঁ, এটা গ্লুটোফিমোরাল ফ্যাট বলে। এটার মধ্যে পুফা আছে, যেটা ফিশ অয়েলে পাওয়া যায়, পুফা, সেটা আছে। এবং ওই ফ্যাটটা মহিলাদের শরীরে একেবারে পিউবার্টির সময় থেকে স্টোর হতে থাকে। কারণ যখন শিশু জন্মাবে এবং তারপরে সে দুধ পান করবে, ওই ফ্যাটটার থেকে সেটা শিশুর কাছে যায়, যেটা শিশুর ব্রেন এবং চোখের রেটিনা ডেভেলপমেন্টে কাজে দেয়। বাপরে! যে কারণে মহিলাদের এই ফ্যাটটা ঝরাতে, যারা এক্সারসাইজ করেন, জিমে যান, তারা শরীরের নিম্নাঙ্গের ফ্যাট ঝরাতে জেনারেলি পারেন না। ওটা সবচেয়ে দেরিতে যায় এবং খুব মুশকিল ওটাকে ঝরানো। আর ঝরিয়ে দিলে পরে ওই সমস্যাটা আছে, কারণ ওই ফ্যাটটা, ওই যেই পুফাটা, ওটা কোনো ডায়েটারি সাপ্লিমেন্টে পাওয়া যায় না। মহিলারাও পরবর্তীকালে, ধর প্রেগনেন্সির সময় বা যখন শিশুকে দুধ খাওয়াচ্ছেন, তখন যেসব খাবার খান তার থেকে ওই পুফাটা তৈরি হয় না, ওটা ওই গ্লুটোফিমোরাল ফ্যাট থেকেই যাবে। বাবা, আচ্ছা। এটা থার্ড ট্রাইমেস্টারে এটা কাজে লাগে, একদম শেষের 3 মাস আর কি, যখন শিশু ডেভেলপ হচ্ছে ব্রেন, তো ব্রেন ডেভেলপমেন্ট কম হবে যদি গ্লুটোফিমোরাল ফ্যাট না থাকে তার শরীরে। এবার শরীরের অদ্ভুত ব্যাপার আছে, কেউ যদি এক্সারসাইজ করে গ্লুটোফিমোরাল ফ্যাট, মানে শরীরের নিম্নাংশের ফ্যাট ধর ঝরিয়ে ফেললো, ওই ফ্যাটটা আবার ফিরে আসে, কারণ শরীর বুঝতে পারছে যে এই ফ্যাটটার প্রয়োজন এই মানুষটার জন্য, সেটা শরীরের অন্যান্য অংশে ফিরে আসে, ধর হাতের এখানে, আর্মপিটে, এই জায়গায় ওটা ফিরে আসে, ওখানে যদি না আসতে পারে। তো এটারও যেমন বহুকাল যেমন কোনো রিসার্চ হয়নি, কোনো ডেটা নেই, তো পরবর্তীকালে লোকে বুঝতে পেরেছে এটা। আচ্ছা, হ্যাঁ, মানে উনি বলছেন যে একদম রিসেন্টলি এটা জানা গেছে যে গ্লুটোফিমোরাল যে ফ্যাটটা, ওটা ব্রেন ডেভেলপমেন্টে কাজে লাগে এবং ওটা ডায়েটারি সাপ্লিমেন্ট দিয়ে হয় না। এটা কতদিন আগে লেখা বই? এই বইটা লেখা 2023-এ। তো উনি বলছেন যে আমার এগুলো যখন মনে হলো, উনি নিজে ফেমিনিস্ট, ডিক্লেয়ার্ড ফেমিনিস্ট, যে তখন আমি দেখলাম যে সায়েন্টিফিক জার্নালে ইত্যাদি যে কোথাও মহিলাদের আলাদা করে রিসার্চ করাটা, কারণ মেল বায়াস রয়েছে, এবং রিসার্চ যেটুকু হয়েছেও সেগুলো সায়েন্টিফিক জার্নালে পড়ে আছে, সাধারণ মানুষের জ্ঞাতার্থে কোনো বই বা ইত্যাদি খুব একটা নেই। তো সেই অর্থে এটা সেপিয়েন্সের মহিলা ভার্সন বলতে পারি, সেই জন্য এটার নাম ইভ। তো এটা হচ্ছে বইয়ের একটা, মানে যাকে উপক্রমণিকা বলে আর কি, সেটা। তো সেখান থেকে আমরা শুরু করব। তবে আজকের আলোচনায় একটা জিনিস মাথায় রাখা দরকার, আমরা তো মানুষ, কাজে আমাদের মনে হয় যে বেসিক বায়াস বা যে অস্বস্তি বললি, শুনতে বা বলতে অস্বস্তি, সেটা একটু কাটাতে গেলে পরে এটুকু বোঝা দরকার যে আমরা যেভাবে ব্যাপারটাকে, উনি যেভাবে ডিল করেছেন বা আমরা যেভাবে ডিল করব, সেটা হচ্ছে ভেবে নিন যে আমাদের শরীরটা একটা মেশিন, একটা ছেলে মেশিন, একটা মেয়ে মেশিন। ওই মেশিনটাকে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করছি, এবং এই মেশিনটা দীর্ঘ 20 থেকে 25 কোটি বছর ধরে তৈরি হয়েছে। মেশিনের আলাদা আলাদা পার্টস, যেমন ধর প্রাণীরা তো ডিম পারতো, হঠাৎ করে বাচ্চাটা, এবং অনেকগুলো ডিম পারতো, মানে একটা, যেহেতু দেখবি যারা ডিম পারে একটা ডিম কমই হয়, মানে অনেক ডিম পারে একসাথে বেশিরভাগ। তারপরে ধীরে ধীরে বিবর্তনে এসে এমন কেন হলো যে 9 মাস ধরে একটাই বাচ্চাকে ডেভেলপ করা হবে, এবং সেটা ডিমে নয়, সেটা পেটের ভেতরে, মানুষের ভেতরে। ডিমটা ভেতরে ঢুকে গেল কী করে? তারপরে আমরা দুধ খাই, মাতৃদুগ্ধ পান হয় ইত্যাদি।
দুধটা কেন প্রয়োজন পড়লো? তার পোকার তো প্রয়োজন পড়ে না দুধের, পাখির তো প্রয়োজন পড়ে না দুধের, সাপের তো প্রয়োজন পড়ে না, মানুষের হঠাৎ দুধের প্রয়োজন পড়লো কেন? মা দুধ খাওয়াবেন কেন? তারপর আরও অনেক প্রশ্নের উত্তর আমরা পেতে পারি এখান থেকে, যে মানুষের যে সমাজ আমরা গঠন করেছি, এই সমাজে কি যে মনোগ্যামিটাই কি আসল নিয়ম, নাকি মনোগ্যামিটা আসল নিয়ম নয়? তো এই হচ্ছে আমাদের বেসিক। তারপরে ধর শব্দ শোনা, গন্ধ, মেয়েদের জেনারেলি অনেক অনেক বেশি গন্ধ পায় মেয়েরা, জেনারেলি আমরা বলি বেশি সবসময় সব কিছুতে গন্ধ পাচ্ছে, কোথাও ঢুকে কেমন একটা গন্ধ আছে এখানে, ছেলেরা পায় না। হাই পিচ সাউন্ড মেয়েরা শুনতে পারে, ছেলেরা পারে না। ছেলেদের গলায় একটা বেস আছে, আমার গলায় নেই, ওর গলায় আছে। ছেলেদের গলায় বেস বেশি, মেয়েদের গলায় নেই। এসব ডিফারেন্স কেন হলো? বিবর্তনে কি করে আমরা এই জিনিসগুলোতে এসে পৌঁছলাম, এটা হচ্ছে তার গল্প। বেশ, তাহলে আমরা শুরুটা কোথা দিয়ে করবো? 20 কোটি বছর আগে তো যাওয়া যাবে না? না, মোটামুটি আমরা 20 কোটি বছর আগেই যাবো। হ্যাঁ, যাবো। একদম শুরু থেকে করি। আমরা প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করি, যেইখানে একটা মানুষের একটা মহিলা শরীরের সাথে, তো এটা মহিলা শরীরের ইতিহাস, মহিলা শরীরের সাথে প্রথম পরিচয়। বাচ্চা জন্মগ্রহণ করার পরে মহিলা শরীরের সাথে প্রথম পরিচয় দুধ খাওয়া দিয়ে। তো আমরা দুধ খাওয়া দিয়ে শুরু করব, যে মাতৃদুগ্ধ ইত্যাদি। ধর যার বাচ্চা জন্মায়, সে যে কোনো প্রাণীর বাচ্চা হোক, তার 4টে ডেঞ্জার থাকে। 4টে ডেঞ্জার বা 4টে প্রয়োজন। প্রথম প্রয়োজন হচ্ছে সবচেয়ে বেশি, প্রথম যেটা, সেটা হচ্ছে জলের প্রয়োজন। কারণ ও তো স্পাতে ছিল, জল ফল ছিল পুরো ভেতরে, বাইরে এসে দেখছে জল পাচ্ছি না আমি, ডিহাইড্রেশনের প্রবলেম হয়। যে কারণে দেখবি ওই যে সমস্ত এরা ডিম পাড়ে, ধর টার্টলস, কচ্ছপেরা, এরা ডিম ফুটে বেরোনোর পরেই সমুদ্রের দিকে রওনা দেয়। প্রথম জন্মের পরে যে রওনা হওয়া একদম প্রাণীদের সমস্তদের প্রথম কারণটা হচ্ছে জলের সোর্স খুঁজতে। তো প্রথম প্রয়োজনটা হচ্ছে জলের। প্রথম প্রয়োজনটা কিন্তু নিউট্রিশনের নয় বা খাবারের নয়। তারপরে একটা প্রবলেম, সেটা হচ্ছে ডিজিজ বা রোগ থেকে বাঁচা। কারণ প্রচুর ব্যাকটেরিয়া, মাইক্রোব সমস্ত ঘুরে বেড়াচ্ছে। আর বিশেষত আমরা যখন একটা শহরে থাকি বা গ্রামে থাকি, সমাজে থাকি, এটা একেবারে একটা বিবর্তনের একটা অদ্ভুত জিনিস হয়েছে, যে অনেকগুলো এক ধরনের প্রাণী একই জায়গায় বসবাস করছে, সেখানেই তাদের মলমূত্র সমস্ত কিছু থাকছে। আর কোনো প্রাণী, জঙ্গলের প্রাণীরা কিন্তু মলমূত্র যেখানে এবং তারা সবাই মিলে সেখানে আছে, একটা গোষ্ঠী বানিয়ে, এটা কিন্তু হয় না। কিন্তু আমাদের শহরে আমরা তাই করছি, যেই বাড়িতে থাকি সেখানেই আমাদের মলমূত্র সমস্ত ত্যাগ করছি আমরা। ওটা হয়তো অন্য একটা ঘর বানিয়েছি, এখানেই তো থাকছে সমস্ত। তো কাজেই ব্যাকটেরিয়া বেশি, মাইক্রোবস বেশি, এগুলোতে বাচ্চাদের বিরাট সমস্যা হয়তো। এটা সবচেয়ে বড়, ডিজিজ থেকে মরে যাবে, ইনফেকশন হয়ে। ঠিক, তার তাদের ওই ব্যাকটেরিয়াতে বা ওই কি বলবো মাইক্রোবস থেকে বাঁচার জন্য তাদের কিছু ভাইরাসের জন্য একটা অ্যান্টিবডি সিস্টেম আছে আমাদের, যে শরীরটাকে লড়াই করতে হবে ওদের এগেনস্টে, এটার প্রয়োজন। তৃতীয় প্রয়োজন, যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডিমটা কেউ খেয়ে ফেলবে, বা ডিমটা কেউ ভেঙে ফেলবে, ভূমিকম্প হলো ইত্যাদি হলো, সেটার একটা ফিজিক্যাল ইনজুরির একটা প্রবলেম আছে। চতুর্থ প্রবলেম হচ্ছে খাবার, নিউট্রিশন লাগবে, শরীরের পুষ্টি দরকার, ওটা 4 নম্বর প্রায়োরিটি লিস্ট যদি দেখি। প্রথম জল, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এ থেকে বাঁচা, ইমিউনিটির জন্য প্রয়োজন, তৃতীয় হচ্ছে আমাদের ফিজিক্যাল ইনজুরি থেকে বাঁচা, চতুর্থতে আসে হচ্ছে নিউট্রিশন। বেশ, প্রথম দুটো যে আছে, এ দুটো কিন্তু ডিমের মধ্যে, যখন প্রাণীদের ডিম পাড়তাম আমরা আমাদের পূর্বপুরুষরা, তখন কিন্তু প্রথম দুটো হতো একভাবে। ডিমের মধ্যে সলিড ডিম কারো হয় না, যত প্রাণী আছে সলিড ডিম কেউ পারে না, যে ভেতরটা সলিড, না সেটা তো হয় না, ভেতরটা লিকুইড থাকে, একটা পার্ট থাকে যেটা হচ্ছে খাবারের। ওখানে যখন ডিম পারলো, এবার ধর ডিম 2 রকমের হয়। একটা হচ্ছে পাখির যে ডিমগুলো আমরা দেখি, উপরে একটা ক্যালসিয়ামের আবরণ থাকে, তো ওর তো ওতে আর নতুন করে শুষে নিতে পারছে না ওর থেকে জল, তো ভেতরে জলজ যে পার্টটা, সেটা রক্ষিত আছে।
কিন্তু যারা অনেক আছে যারা হচ্ছে যাদের এগ শেল নেই, যারা একটা জেলির মতন ডিম পারলো, তাই এরকম আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, জেলির মতো মাছেরই তো ডিমের মধ্যে কোনো শেল নেই, ঠিক ঠিক, জেলি ডিম পারে। ঠিক। তো তাদের তো সমস্যা, জেলি জিনিস হলে পরে কি তুই রোদের মধ্যে রাখবি তো বাষ্প হয়ে উড়ে যাবে ওর জলজ পার্টটা। প্লাস ওই ডিমটাকে ধীরে ধীরে বড় হওয়ার জন্য একটা টেম্পারেচার দরকার। তো এই কারণে প্রাণীরা কি করতো, গর্তের মধ্যে ডিম পারতো যাতে জল থেকে জলটা শুষে নিতে না পারে। আর টেম্পারেচারটা দেওয়ার জন্য ওটাতে তা দেওয়া বলে, যেটাকে ডিমে তা দেওয়া হচ্ছে, টেম্পারেচারটা যেন বজায় থাকে, আর কিছু হয় না ওতে শুধু টেম্পারেচারটা বজায় থাকে। তো প্রথম দিকের প্ল্যাটিপাস যেসব কিছু স্তন্যপায়ী প্রাণীও আছে যারা ডিম পারতো, তো তারা ওরকম একদম গুটিয়ে ডিমটাকে নিজের এখানে রাখতো যাতে টেম্পারেচার পাওয়া যায় এবং এটা না হয় আর কি। তো প্রথম তো জলের প্রয়োজন, তাতে কি জলটাও পেত, ডিমটা ভেতর থেকে জল পেত। জন্ম হওয়ার পরেও প্রথম কি করে, ওর জন্ম হওয়ার সময় ধর শেলটা ভেঙে বেরোচ্ছে, ওখান থেকে লিকুইডটা খেয়ে নেয়। তাতে মানুষের যে দুধ তাতে 90%ই জল। মানুষের দুধের বেশিরভাগ পার্টটা কিন্তু বাচ্চা হজম করতে পারে না। না, ওটার মেইন কাজ নিউট্রিশন দেওয়া নয়, নিউট্রিশন দেওয়া একটা বড় কাজ, মেইন পার্ট নয়। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ওটা জল খাওয়ায়, কারণ জলের তো আমাদের শরীরের প্রয়োজন আছে না। আমাদের ধর রক্ত দিয়ে, ধমনী দিয়ে রক্ত যাবে, সেটার জন্য জল, হরমোনস যত আছে, শরীরের মধ্যেও তো 70% জল। কোষগুলোকে ঠিকঠাক করে রাখা, স্ট্রাকচারাল ইউনিট জল। কিন্তু তুই যদি ডিস্টিল ওয়াটার খাইয়ে দিস বাচ্চাটাকে, বাচ্চাটার পয়জনিং হবে। আমরাও ডিস্টিল ওয়াটার খেয়ে হজম করতে পারবো না। জলের একটা ব্যালেন্স দরকার, যে এই সলিউশনের মতন একটা জল হতে হয়। আমাদের জলে যেমন কিছু গ্যাস, কিছু নিউট্রিয়েন্টস, এগুলো থাকলে পরে জলটা একটা ঠিক মাত্রার জল হয়, যে জলটা আমরা খেতে পারি। যদি ডিস্টিল ওয়াটার তোকে খাইয়ে দিই, তুই কিন্তু ওয়াটার পয়জনিং হবে। বাচ্চাদের ক্ষেত্রে আরো ডিস্টিল ওয়াটারে এই ব্যাপারটা থাকে না। না, ডিস্টিল ওয়াটার ব্যালেন্সড নয়, শুধুমাত্র H2O আছে। H2O, হ্যাঁ, শুধুমাত্র H2O আমরা কনজিউম করে খেতে হজম করতে পারি না, ওটা আমাদের শরীরের পক্ষে খারাপ। তো দুধে অ্যাকচুয়ালি যে জলটা হয় ওটা পারফেক্ট ব্যালেন্সে আছে, যেটা বাচ্চার শরীরে নিতে পারবে। তো প্রথমত হচ্ছে এটা ঠিক। দ্বিতীয়ত হচ্ছে জলের মধ্যেও তো ব্যাকটেরিয়া মিশে যেতে পারে। তো বাইরের জল যে আমরা খাওয়াবো বাচ্চাটাকে, তার মধ্যে তো ব্যাকটেরিয়া আছে। তো এই যে ফুটিয়ে বাচ্চাদের জল খাওয়ানোর ব্যাপারটা আছে আর কি। তো এই যে আমাদের মাতৃদুগ্ধে ওই ব্যাপারটা ঠিকঠাক আছে, যে ওটা স্যানিটাইজ, ওটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া সেভাবে নেই, ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই, কারণ ব্যাকটেরিয়াতে আসছি, আর ওটা ঠিক ব্যালেন্সে জলটা বাচ্চা খেতে পায়। বেশ, তো প্রথম প্রয়োজন তো তার তৈরি হলো, প্রথম প্রয়োজন তার নিরসন হলো জলে। এবার দ্বিতীয় প্রয়োজনটা কি, ডিজিজ, ব্যাকটেরিয়া থেকে বাঁচা। তো বলছিলাম যে ডিম ফেটে যখন বেরোয় অন্যান্য প্রাণীরা, তখন বেরোনোর আগেই ওই ডিমের গায়ে যে অল্প একটু লিকুইড রেখে আছে ওটাকে চেটে বেরোয়, সেটার মধ্যে অ্যান্টিবডি থাকে। আচ্ছা, সেটাকে আমরা বলতে পারি আমাদের দুধের একেবারে বিবর্তনের প্রথম সংস্করণ। ডিমের গায়ে যেই অল্প একটু লিকুইড রেখে রয়েছে। আচ্ছা, কিন্তু আমরা তো ডিম পারি না, তো আমরা তো ডিম ফুটে বেরোনোর সময় কী চেটে বেরোবে বাচ্চা, কিছু নয়। তো একেবারে প্রথম দিকে 20 কোটি বছর আগের কথা, যে 20 কোটি বছর আগে কিছু ইঁদুর টাইপের কিছু ছিল, তাদের ব্রেস্ট ছিল না, কিন্তু তাদের পেলভিক বোনের কাছে কিছু জায়গা ছিল যেখানটাতে বাচ্চারা চাটতো, তাতে যে ঘামটা হতো সেই ঘামটার মধ্যে ওই অ্যান্টিবডির প্রপার্টিটা ছিল। সেটাই আমাদের কাছে এসে হয়ে গেছে, আলাদা করে একটা সংস্করণ তৈরি হয়েছে যেখান থেকে মানুষের বাচ্চারা দুধ খেতে পারে। এই যে প্রথম শটটা দিতে হবে, তো প্রথম বেরোনোর পরেই তো খুব ভালনারেবল। এতদিন পেটের ভেতরে ছিলি বাবা, সুন্দর স্পাতে, একটা স্যানিটাইজড এনভায়রনমেন্টে, প্রথমে তোকে বের করে দেখা গেলো চারদিকে ব্যাকটেরিয়া রে করে তেড়ে এসছে, ওই বাচ্চাটা ভালনারেবল, ওর মধ্যে অ্যান্টিবডি কিচ্ছু নেই। প্রথম শট যেটা যায় সেটা হচ্ছে কলোস্ট্রাম, যে প্রথম দুধটা বেরোয় মায়ের শরীর থেকে, সেটা কিন্তু
এরকম সাদা এমনি তরল নয়, সেটা একটু ঘন ঘন, অনেকটা পুজের মতো বলে আর কি, মানে হলুদ টাইপের। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কালচারে ওটাকে খেতে মানা করা হতো, মনে করতো যে ওটা হচ্ছে ইনফেক্টেড। আসলে ওটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাচ্চাদের ইমিউনিটি গ্রো করার জন্য। মানে ওইটাই গিয়ে ওকে প্রথমে ওই জিনিসটা তৈরি করবে, ওর ভেতরে লাইনিং তৈরি করবে শরীরের মধ্যে, যে তুমি বাবা ব্যাকটেরিয়া থেকে কিভাবে লড়বে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল ওটাই। ওর মধ্যে দুরকম কম্পাউন্ড আছে, জ্যান্থিন অ্যান্ড অক্সিডোরিডাক্টেস, যেগুলো ব্যাকটেরিয়া মারার জন্যে। ওর মূল কারণ কলোস্ট্রাম যেটা বেরোয় শুরুতে, ওটার মূল কাজ নিউট্রিশন দেওয়া নয়। বাচ্চাটার শরীরে ফ্যাট ট্যাট আছে, ও নিউট্রিশন পেয়ে যাবে কতদিন। অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি যারা জানেন তো জানেনই, আমাদের মোটামুটি সবাই জানেন যে অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের সেই সৈন্যরা যারা লড়াই করে বাইরের কোনো জিনিসের সাথে। তো এই ইনফ্যাক্ট অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার আগে গরুর কলোস্ট্রাম খাওয়ানো হতো মানুষকে। কারণ এটা আমরা জানতাম যে ওটা খেলে পরে ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু মানুষের কলোস্ট্রামটা খেতে দেওয়া হতো না বহু কালচারে। তো এটা একটা কাজ করে। আরেকটা কাজ হচ্ছে যে ও প্রথমে তো অ্যান্টিবডি তৈরি করলো, আরেকটা হচ্ছে বাচ্চার প্রথম যেটা পটি, প্রথম যে মল ত্যাগ করে সেটা কিন্তু সাধারণ মলের মতন নয়। এবার কি হচ্ছে, বাচ্চাটা পেটের ভেতরে ছিল, তো মায়ের শরীরের লিকুইড তার ভেতরে গেছে, রক্ত গেছে, বিভিন্ন অন্যান্য প্রোটিন গেছে, জল ফল ইত্যাদি গেছে। এবার তো বাচ্চাটাকে স্বাধীনভাবে হতে হবে, এবার বডি তৈরি করানো হচ্ছে। মায়ের দুধ দিয়ে বাচ্চার বডি তৈরি করে। প্রথমে ভেতরটা ক্লিন করো, একটা জায়গা যদি তোকে বানাতে হয় নতুন করে, কি ভেতরটা ক্লিন করো, তো ভেতরে যা যা আছে সেগুলোকে বের করতে হবে। তো ওই কোলোস্ট্রামেই সেই সমস্ত কেমিক্যাল থাকে যেটা ভেতরটাকে পরিষ্কার করে বের করে দেয়, কারণ ওটা ল্যাক্সেটিভও। বাবা কি অদ্ভুত, মানে ইঞ্জিনিয়ারিং না? ইঞ্জিনিয়ারিং এর এখনই কি দেখেছো, আরো দেখো না তুমি। হ্যাঁ মানে সে তো বটেই, ইঞ্জিনিয়ারিং তো জানি, কিন্তু ওইগুলো জানালে আরো মনে হয় যে অদ্ভুত লাগে। হ্যাঁ, এবার সবচেয়ে মজাটা হচ্ছে, এবার ক্লিন হয়ে গেল। ক্লিন হওয়ার পরে কি নতুন শহর বসিয়ে বানাতে হবে? তো মায়ের দুধে 60 ল্যাকটেজ বলে একটা কম্পাউন্ড থাকে, একটা অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট, আপনারা সবাই জানেন। কার্বোহাইড্রেট যখন লম্বা কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স হয় সেটাকে অলিগোস্যাকারাইডস বলে। মানুষের দুধে প্রচুর অলিগোস্যাকারাইডস থাকে অন্যান্য প্রাণীর থেকে। তার কারণ দুধের মূল কাজটা হচ্ছে ওর অ্যান্টিবডি তৈরি করা, ওকে বাইরের ব্যাকটেরিয়া থেকে বাঁচানো। শুধু বাইরের ব্যাকটেরিয়া থেকে বাঁচালে হবে না, আমাদের শরীরে যদি কোনো আমাদের এই ইন্টেস্টাইন যে খাচ্ছি আমরা শরীরে, তারপরে মল হয়ে বেরিয়ে যাচ্ছে, এই পুরো রাস্তাটাতে যদি তুই হয় কখনো কখনো যে খুব অ্যান্টিবায়োটিক খেলি, তোর হজমের প্রবলেম হবে। কারণ হচ্ছে আমাদের যে কোনো খাবার হজম করতে গেলে পরে আমাদের নিজেদের শরীরে ব্যাকটেরিয়ার প্রয়োজন। আমাদের ইন্টেস্টাইনে প্রচুর ব্যাকটেরিয়া আছে, যেগুলো ভালো ব্যাকটেরিয়া। যেই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের হজমে সাহায্য করে। যেমন একটা খুব সাধারণ উদাহরণ, দুধ আমরা হজম করতে পারি না জেনারেলি একটা বয়সের পরে। তার কারণ হচ্ছে আমাদের শরীরে ল্যাক্টোব্যাসিলাস নেই। বা এই আজকাল হচ্ছে প্রোবায়োটিক খাও। প্রোবায়োটিক খাও মানে হচ্ছে ওখানে ব্যাকটেরিয়ার সলিউশন, ওটা ভালো ভালো ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়ার সলিউশন। প্রোবায়োটিক খাই কেন তাহলে আমরা? ব্যাকটেরিয়া, দইতেও তো একটা প্রোবায়োটিক থাকে, দইও প্রোবায়োটিক। তো ওটা খাই কারণ হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে, আমাদের এই যে খাদ্যতন্ত্রের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়ার প্রয়োজন, ভালো ব্যাকটেরিয়া যারা খাবার হজম করতে সাহায্য করবে। তো এই দুধটা হচ্ছে প্রোবায়োটিক নয়, প্রিবায়োটিক। মানে এই যে 60 ল্যাকটোজ বললাম এবং আরও অনেক কম্পাউন্ড আছে যারা ওই ব্যাকটেরিয়াগুলোকে গ্রো হতে সাহায্য করে। প্রথমে পাঠিয়ে শুধু মানে তাদের সেগুলো বাচ্চার শরীরে হজমই হয় না, ওই কঠিন কার্বোহাইড্রেটগুলো, ওগুলো শুধু ব্যাকটেরিয়ার খাদ্য। তো যারা বায়োলজি ল্যাবে কাজ করেছেন তারা জানেন যে পেট্রি ডিশ আমরা দেখি, ওখানে একটা কালচার বানানো হয়, ওখানে বেসিক্যালি ব্যাকটেরিয়ার খাদ্য দেওয়া হয় যাতে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। তো ওটা হচ্ছে তাই, ব্যাকটেরিয়ার খাদ্য মায়ের দুধ থেকে প্রথমত আসে ভালো ব্যাকটেরিয়া, পুরো ভালো ব্যাকটেরিয়ার একটা লাইন তৈরি হয়। এবং যেহেতু মানুষ এরকম বললাম যে শহরে থাকে এবং আমাদের মলমূত্র সমস্ত কাছাকাছি, একজনের থেকে আরেকজনের ইনফেকশন হওয়া খুব সহজ, ডেন্স তো না পপুলেশনের, সেই কারণে আমাদের শরীরে অনেক বেশি ব্যাকটেরিয়ার প্রয়োজন এবং সেই কারণে দুধটা তাতে হেল্প করে।
আচ্ছা, দুধে অনেক বেশি অলিগোস্যাকারাইড যেগুলো বাচ্চা হজম করতে পারে না, ব্যাকটেরিয়া হজম করতে পারে। এই পর্যন্ত তো গেল যে একটা জেনারেল একটা তৈরি হচ্ছে, একটা মেশিন তৈরি হচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা শেষ হয় না। এবার আমরা এই যে দুধ তৈরির প্রক্রিয়াটা, এটাকে আমরা একটা মেশিন হিসেবে ভাবি, যেটা একটা মেশিন, একটা ফ্যাক্টরি, মেশিনও না, ফ্যাক্টরি। যখন মহিলারা প্রেগনেন্ট হন তখন তাদের দুগ্ধগ্রন্থিগুলোতে অনেক বেশি রক্ত চলাচল শুরু হয়, সো ব্রেস্টস এনলার্জ ডিউরিং প্রেগন্যান্সি, এবং বাচ্চা জন্ম হলো। তোর গরুটাও যদি গরুরও দুধের এটা রয়েছে, থলি রয়েছে, ওটা যদি কাটিস ওটার মধ্যে কোনো দুধ নেই, খুব কম দুধ থাকে। ব্রেস্ট মিল্ক তৈরি হয় বাচ্চা যখন ওটাকে খেতে চায় তখন, তার মধ্যে র মেটেরিয়াল এবং প্রয়োজনীয় সমস্ত কিছু তৈরি হয়ে থাকে, কিন্তু দুধটা তৈরি হয় না যতক্ষণ বাচ্চা। এই জন্য আমাদের এখানে পেডিয়াট্রিশিয়ান একজন এসেছিলেন, উনি বলেছিলেন যে শুরুতে দুধ তো বেরোবে না, বাচ্চাকে খেতে দিতে হবে, খেতে খেতে বেরোবে। কারণ হচ্ছে ওটা বাচ্চা যখন খেতে চাইবে তখনই দুধটা তৈরি হবে, দেন অ্যান্ড দেয়ার, ওটা তৈরি হয়ে বসে থাকে না ওখানে। আচ্ছা, মানে মায়ের বডি এটা বুঝতে পারে যে বাচ্চারা দুধ খেতে চাইছে? হ্যাঁ, কারণ এই যে আমাদের নিপলসের এখানে 15-20টা মতো হোল থাকে এবং প্রচুর নার্ভ এন্ডিং থাকে। তো বাচ্চা যখন দুধ খেতে চায় তখন ওই নার্ভ গ্রন্থিগুলো ব্রেনে একটা সিগন্যাল পাঠায়, এবং সেই সিগন্যাল থেকে দুটো হরমোন, সেটা পিটুইটারিতে যায়, পিটুইটারি থেকে দুটো হরমোন বেরোয়, একটা হচ্ছে প্রোল্যাকটিন, একটা হচ্ছে অক্সিটোসিন। এই জন্যে দুধ বাড়ানোর জন্যে অনেক সময় গরুদেরকে সেরকম ভালো খারাপ ফার্মে অক্সিটোসিন হরমোনের ইনজেকশন দেওয়া হয় যাতে দুধের প্রোডাকশন বাড়ে। প্রোল্যাকটিন হচ্ছে ওই প্রসেসটা চালু করে, আর অক্সিটোসিন দুধটাকে বেরোতে সাহায্য করে। এবার প্রোল্যাকটিনের একটা মজা আছে, মানুষের বাচ্চার তো অনেক দিন দুধ খেতে হবে, এবং যদি তার মাঝখানে মা আবার প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো প্রবলেম, তাই না? 2 বছর বা 1.5 বছর 2 বছর মতো তো যদি দুধ খায়, তাহলে তার মধ্যে যদি মা আবার প্রেগনেন্ট হয়ে যায় তখন তো দুধের সাপ্লাইও কমে যাবে, কারণ হরমোনাল ব্যালেন্সটা হবে না, এবং আরেকটা বাচ্চা এসে গেলে পরে দুধ যথেষ্ট পাবে না দুটো বাচ্চাই। ঠিক। সেই কারণে প্রোল্যাকটিন সেক্সুয়াল আর্জ কমিয়ে দেয়। আচ্ছা, শারীরিকভাবে মিলিত হওয়ার ইচ্ছেটাকেও প্রোল্যাকটিন কমিয়ে দেয়। আচ্ছা, যে কারণে ওটা একটা গ্যাপ তৈরি হয়, যে এখন এটা হচ্ছে সাইড এফেক্ট মানে আলাদা কাজ এটা প্রোল্যাকটিনের। আর অক্সিটোসিন হচ্ছে দুধটা বেরোতে সাহায্য করে, যেটাতে মায়েরও একটা আনন্দ হয়, ওই জিনিসটা। এটার সাথে শারীরিকভাবে মিলিত হওয়ারও একটা ব্যাপার আছে। অক্সিটোসিন অ্যাকচুয়ালি ওই যে প্লেজারটা, শারীরিকভাবে মিলিত হওয়ার যে আনন্দটা, সেটা অক্সিটোসিনের জন্যে হয়। আর যখন মানে দুজন মহিলা এবং পুরুষের মিলন শেষ হয়ে গেল তখন যে একটা রিল্যাক্স তৈরি হয়, সেটা প্রোল্যাকটিনের জন্য হয়। আচ্ছা, তো ওই রিল্যাক্স ইয়েতে থাকে। কাজে কারো শরীরে যদি প্রোল্যাকটিন বেশি হয় তারা ইম্পোর্টেন্টও হয়ে যেতে পারে। আচ্ছা, তাদের আর শারীরিকভাবে মিলিত হওয়ার ইচ্ছে থাকবে না। তো যা হোক, এবার তো প্রোল্যাকটিন এবং অক্সিটোসিনের প্রভাবে শুরু হলো, এবং ওই বাচ্চাটা বেসিক্যালি একটা ভ্যাকুয়াম পাম্প তৈরি হয় নিপল এবং বাচ্চাটার মুখের মধ্যে। সেটা বাচ্চাটা তো জানে না, শিখে আসেনি, কাজে ওটা শিখতে একটু সময় লাগে। আচ্ছা, সেই কারণে অনেক সময় বাচ্চারা কামড়ায়, প্রথমে তো বুঝতে পারছে না কীভাবে ঠিক বেরোবে জিনিসটা, এই জন্য বাচ্চারা কামড়ায় ইত্যাদি, তাতে ব্রেস্ট ক্ষতিগ্রস্ত হবে। সে কোনো ব্রেস্টের থেকে আরেকটা গ্ল্যান্ড আছে যেটাকে মন্টেগোমারি গ্ল্যান্ড বলে, সেটা ব্রেস্টের উপরে নিপেলের উপরে একটা আবরণ তৈরি করে যাতে ওই কামড়ানো ইত্যাদিতে সমস্যা না হয় মায়ের। এবার হচ্ছে আসল মজার ঘটনাটা, সেটা হচ্ছে যে এবার ধর খাওয়া শুরু করলো, বাচ্চার শরীর মুখের যে লালা সেটা এবার মায়ের শরীরে প্রবেশ করে থ্রু দিস গ্ল্যান্ডস, থ্রু দিস হোলস মায়ের শরীরে প্রবেশ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট। মায়ের শরীরে যে ওই প্রেগনেন্সির সময় এই যে ডাক্টটা ছিল, এটার চারদিকে প্রচুর অ্যান্টিবডি তৈরি করার কোষ জমা হয়ে আছে। এবার মায়ের শরীর বুঝতে পারে যে বাচ্চাটার লালা দেখে যে কি এর মধ্যে ব্যাকটেরিয়া আছে এই মুহূর্তে, খারাপ ব্যাকটেরিয়া, কি একে কষ্ট দিচ্ছে, একে কি ব্যথা দিচ্ছে, পুরোটা কেমিক্যালি বুঝতে পারে ওই
থুতু মানে ওই লালার থেকে, বাচ্চার লালার থেকে। মানে ওটা একটা মানে কি বলবো ম্যাপ। হ্যাঁ, এবং তখন ওই স্পেসিফিক অ্যান্টিবডিগুলো তখন অ্যাক্টিভেট হয়ে দুধের সাথে মেশে। কাজে প্রতিবার যখন বাচ্চা দুধ খাচ্ছে আলাদা দুধ খাচ্ছে কিন্তু, এবং সেটা স্পেসিফিক্যালি কাস্টমাইজ। সেটা কাস্টমাইজ সেই সময় তার যে মুড, তার শরীরে যে ব্যাকটেরিয়া রয়েছে, তার শরীরে যে টক্সিন বা বিষ রয়েছে, সমস্ত কিছুকে প্রশমিত করার জন্যে। এবং বাচ্চা যদি ব্যথায় থাকে তাহলে পরে এই অ্যানালজেসিক যেগুলো ব্যথা কমানোর কেমিক্যাল, সেই অ্যানালজেসিক ওটার মধ্যে যায় দুধের মধ্যে, যে কারণে দুধ খাওয়ার অনুভূতিটা আমরা আগের বার কথা বলছিলাম সাইকো অ্যানালিসিসের সময়ও, তখনও যিনি আমাকে বইটা গিফট করেছেন তিনি লিখেছিলেন এই পার্টটা, যে ছোটোবেলা একদম ছেলেবেলায় মায়ের দুধ খাবার যে অনুভূতিটা সেটা ব্যথা উপশমেরও অনুভূতি। আচ্ছা, সেই কারণে ওই সুগার এবং ওই জাতীয় খাবার এটা আমাদেরকে ওই জিনিসটা মনে করায় আনকনশিয়াস ব্রেনে, যে কারণে একটা অ্যানালজেসিক এফেক্ট। যে কারণে চকলেট খেলে মন ভালো হয়ে যায়, চকলেট খেলে মন ভালো হয়ে যায়, মিষ্টি রসগোল্লা খেলে হয়, হ্যাঁ, মিষ্টি খেলে আমাদের দুজনের তো হয়। ঝাল সিঙ্গারা খেয়ে তোর কখনো মন ভালো হবে না, সিঙ্গারা খেতে ভালো লাগে সেটা আলাদা কথা, টেনশনে পড়লে পরে সিঙ্গারা খেয়ে মন ভালো হতে পারে। ঠিক তার চেয়ে ফেলু মোদকের রাবড়ি ওয়ার্কস বেটার, যদি অয়নরা আনে, যদি ওরা আনে, ওটা থাকে ওখানে, আনে না কিন্তু। হ্যাঁ বল। তো এই সমস্ত জিনিস তো কাস্টমাইজড দুধ বেরোচ্ছে। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, মানে ওই পার্টিকুলার মোমেন্টে ইট ইজ লাইক একটা পুরো একটা ম্যাপ যাচ্ছে, সেই ম্যাপ অনুযায়ী ওখানে ওয়ার্ক হচ্ছে, কোথায় কোথায় কী কী লাগবে, আচ্ছা এর এই প্রবলেম আছে, ফ্যাক্টরিতে দেখে নিল এবং দেখে নিয়ে বললো এই জিনিস ওকে এই মুহূর্তে দিয়ে দাও। বাপরে, মানে একটা কি বলবো আর, মানে প্রত্যেকটা জিনিসই যত নতুন করে জানতে পারি তখন মনে হয় যে সত্যি বডিটা একটা অদ্ভুতই জিনিস। এবার এখানে আরও একটা ব্যথায় যে আছে সেটা সবসময় দিয়েও বোঝে না, সবসময় তো টক্সিন হয় না, ব্যথার হয়তো অন্য কোনো কারণে এমনিই বড় হচ্ছে। তো ব্যথা উপশম করার জন্য যে কর্টিসল বা অন্যান্য কেমিক্যালগুলো, এগুলো মা শিশুটাকে দেখেও বুঝতে পারে, কারণ মা তো কোলে নিয়ে খাওয়াচ্ছে, তাকে দেখছে। এবার আমাদের শরীরের এই যে ডান দিক এবং বাঁ দিক, এর মধ্যে বাঁ দিকটা রাইট ব্রেন, আমাদের ডান দিকের ব্রেন হচ্ছে এখানকার মাসেলগুলোকে কন্ট্রোল করে, আর বাঁ দিকের ব্রেনটা ডান দিকের মাসেলকে কন্ট্রোল করে। ডান দিকের ব্রেন ইজ অল অ্যাবাউট ইমোশনস, তো কাজে বাঁ দিক আমাদের সবসময় ইমোশনস শো করে। এজন্যে মায়েরা অনেক সময় বলে আর কি, মানে অ্যাভারেজ শিশুদেরকে এভাবে দুধ খাওয়াতে পছন্দ করে, এভাবে নয়, মানে ফ্রম দ্য লেফট সাইড, যেদিক থেকে তার বাঁ দিকটা দেখা যায়, শিশুর বাঁ দিকটা যেন দেখা যায়। কাজে বাঁ দিকটা দেখে শিশুর মুডটা মা বুঝতে পারে, দুধটা সেভাবে তখন তৈরি হয়। সো আওয়ার লেফট সাইড ইজ অলওয়েজ অ্যাবাউট ইমোশন। যেই কারণে ধর লেফট প্রোফাইল, এই আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে বৈঠকে তো আমি বেশি বকবক করি, তবুও অরুণাভ কী করে ফেমাস হয়ে যাচ্ছে বৈঠক করে, ওর পডকাস্ট ছাড়াও। তার কারণ হচ্ছে ওদিকে বসে, ওর লেফট প্রোফাইলটা আপনারা দেখতে পান। আমার এটা মনে হচ্ছে এটা কি চেঞ্জ করা উচিত? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি ভুল হচ্ছে, এটা কি মানে এটা জাস্টিফাইড কিনা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তুই বল, তুই তো সিনেমা বানাস, হ্যাঁ, তোর একজন রাইট সাইড অফ দুজন কথোপকথনের সময় বল, একটু থিওরিটা বল। এটা খুব হ্যাঁ, ব্যাপারটা হলো একটা ফ্রেমের যে লেফট পার্টটা থাকে সবসময় বলে যে লেফট পার্ট ইজ ফেমিনিন পার্ট অফ দ্য ফ্রেম and right part is masculine side of the frame. Generally যদি একটা কম্পোজিশন করা হয় যেখানে একটা ইন্টারোগেশন সিন, যে উইকার সে ডান দিকে থাকবে, যে পাওয়ারফুল সে বাঁ দিকে থাকবে, এটা যদি হয় তাহলে একভাবে এফেক্ট করবে আমাদেরকে, আর যদি উল্টো হয়ে যায় তাহলে অন্যভাবে এফেক্ট করবে দর্শককে। মানে তুই বলতে চাইছিস সেটাই, যে যার বাদিকটা দেখা যায় তার প্রতি আমাদের ইমোশনাল কানেক্ট বেশি হয়। কারেক্ট, যে উইকার সে বাদিকে থাকে, ডান দিকে থাকে, তার বাদিকটা দেখা যায়, আমরা দেখতে পাই। হ্যাঁ, আর ওই কারণেই এটা এইভাবে ডিফাইন করা হচ্ছে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ফিল্মের ক্ষেত্রে আরেকটা প্লাস আছে, আমরা সবসময় লেফট থেকে রাইট দেখি, রাইট থেকে লেফট দেখি না। ওকে,
তো পাওয়ারটা লেফট থেকে রাইট যদি ট্রান্সফার করে একটা ফ্রেমের মধ্যে, দ্যাট ওয়ার্কস বেটার, মানে দ্যাট কানেক্টস মোর। ওকে, হ্যাঁ, তো এটা তো বোঝা গেল। এইসব আমাদের মধ্যে অন্তর্কলহ একটা লাগার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সেই সব তো বাদ দিলাম। কিন্তু আমি বলছি যে এই যে মানে ফিমেল বডি, মেল বডি, মানে একটা বাচ্চা তার সঙ্গে তার মায়ের কানেকশানের মধ্যে যেমন সাইকোলজিক্যাল পার্টটা নিয়ে কথা হয়েছে, এবার এই মহিলা বডিতে সেই সময় এই যে হরমোনের ইমব্যালেন্স ইত্যাদি ইত্যাদি ঘটে, কারণ অনেক হরমোন এদিক ওদিক হয়, সেই সময় তার আর কি কি স্পেসিফিক বা খুব সিগনিফিকেন্ট ইভেন্ট তার শরীরে ঘটে? যেমন এই দুধ মানে ল্যাকটেটিং মাদার্স আর কি, যারা দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে, তাদের যদি মুড খারাপ হয় বা তারা যদি স্ট্রেসড থাকে কোনো কারণে, তাহলে পরে কিছু স্ট্রেস হরমোন হয় আমাদের শরীরে, যেমন কর্টিসোল বলে একটা। কর্টিসোল এখন খুব কথা হয় কর্টিসোল নিয়ে। তো মায়ের দুধের সাথে ওই কর্টিসোল যাবে বাচ্চার কাছে, তারও মুড খারাপ হবে, সে বুঝবে যে পরিবেশটা ঠিক নেই। স্ট্রেস হরমোন যেহেতু আছে, তার মানে হচ্ছে মা স্ট্রেসে আছে। মা স্ট্রেসে কেন থাকি? ইভলিউশনে আমরা তো মাত্র ধর খুব টেনে টুনে 5 থেকে 10,000 বছর ধরে আমরা এই সমাজের মধ্যে রয়েছি, কিন্তু মানুষের হোমোসেপিয়েন্সের ইতিহাস তো 2 লক্ষ বছরের। তো বেসিক্যালি একটা প্রাণী হিসেবে বাচ্চাটা তো ভাবছে যে আমি জঙ্গলে আছি, ঠিক আছে? তো এবার বাঘ ফাঘ এসে গেছে, মা খুব স্ট্রেসে রয়েছে, তো কাজে সে নিজেকে গুটিয়ে নেবে তখন। তো বাড়িতে ঝামেলা হয়েছে মায়ের সাথে বাবার, মার স্ট্রেস হরমোন গেছে বেড়ে, বা চাকরি করতে গিয়ে স্ট্রেস হরমোন বেড়ে গেছে। আমার বডি তো সেটা বুঝতে পারছে না, আমার তো 2 লক্ষ বছরের পুরনো বডির ডিএনএ আর কি, ডিএনএ তো সেটা বুঝতে পারছে না, বুঝছে যে স্ট্রেসে আছে মা। তার স্ট্রেসে থাকলে কি করতে হবে? নিজেকে গুটিয়ে নিতে হবে। তো যেসব মায়েরা স্ট্রেসে থাকে, তাদের বাচ্চারা কিন্তু একটুখানি আনসোশ্যাল হওয়া, এগুলো খুব কমন, কারণ তারা নিজেকে গুটিয়ে নেয় ওই বয়সেই। আচ্ছা, হ্যাঁ, হাই কর্টিসোল হলে পরে এটা বোঝা যাচ্ছে তাহলে বাইরে ব্যাপারটা খারাপ আছে, তাদের মাস্কুলারও হয়, বডি মাসেল বিল্ডিং বেশি হয়। মাসেল বিল্ডিং বেশি হলো, কিন্তু সমাজের সাথে সে একটু আনসোশ্যাল হলো। ও আচ্ছা, সেটা তার ওই বডি তাকে বলে যে আর একটু বেশি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে তোমার, সেই অনুযায়ী সে বাড়িয়ে নেয়। হ্যাঁ, আর যদি সুগার বেশি থাকে, কর্টিসোল একটু কম থাকে, তখন ব্রেন ডেভেলপমেন্টে বেশি কাজে লাগে, তখন বাচ্চা সোশ্যাল হয়। সুগার? হ্যাঁ, সুগার ইজ গুড। এই তো কারণ তুই এমন একটা কথা বলে দিলি, আজকের দিনে তো সবাই বলছে সুগার নাকি। না, মায়ের দুধে তো সুগার থাকতেই হবে, কারণ সুগার বেশি মানেটা কি মায়ের দুধে? তার মানে মা খেতে পড়তে পারছে ভালো, ঠিকঠাক খাবার খাচ্ছে, তাহলে মায়ের খাতে পিতে শর্করা ঠিকঠাক আছে, তার মানে স্ট্রেসে নেই অতটা। বাঘ সিংহের জন্য ঘরের মধ্যে বা গুহার মধ্যে লুকিয়ে থাকতে হচ্ছে না। এবার তো তাহলে জীবনের ফাইনার দিকে আমাদের ভাবতে হবে। এবার তো শুধু মাসেল বিল্ড নয়, এবার তো সমাজের জন্যে আর্ট, ব্রেন ডেভেলপমেন্টটা তখন শুরু হয়। যদি সুগার কম থাকে মায়ের শরীরে দুধ খাওয়ানোর সময়, তাহলে পরে ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার করে। বাবা, কত কি যে থাকে। এবং আচ্ছা, একটা তো বলছিলাম যে ছেলে বা মেয়ে বাচ্চাটার লালা মায়ের শরীরে প্রবেশ করে। মায়ের শরীরের মধ্যেও যা সব রয়েছে, মায়ের শরীরও ধীরে ধীরে বাচ্চাটাকে ট্রেন করতে থাকে দুধের মাধ্যমে, যে বাবু সারা জীবন কিন্তু এত ভালো যাবে না, এই যে আমি এখন সব অ্যান্টিবডি বানিয়ে দিচ্ছি, কিছুদিন পরে তো থাকবে না এরা কেউ, তখন তো নিজেকে লড়তে হবে। তো তার জন্য একটু একটু করে ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউস করে। ও, অ্যান্টিবডি তৈরি করার জন্য, মানে যাতে নিজে নিজে তৈরি হয়। তো ছোটোবেলায় মনে থাকতে পারে, অনেক কালচারই আছে, সেটা শুধু বাঙালি কালচারে নয়, মারা থুতু দিত বাচ্চাদেরকে অল্প করে। দ্যাটস আ ভেরি ইভলিউশনারি রেসপন্স। প্রচুর প্রাণী বাচ্চাদেরকে মায়েরা লালা দিয়ে চেটে দেয়। হ্যাঁ, লালা দিয়ে চেটে দেয় তো সব, মানে আমি অনেক প্রাণী দেখেছি একদম ছোট বয়স। দ্যাট ইজ ইন্ট্রোডিউসিং দেম টু ব্যাকটেরিয়াস। তো স্পিটিং থেকে এটা হয়। তো এইগুলো হলো। এবার আরেকটা মজা হচ্ছে যে হিউম্যান হিস্ট্রিতেও একটা বড় ভূমিকা আছে মায়ের দুধের। বলছিলাম যে মারা যখন দুধ খায় তখন তারা জেনারেলি শারীরিকভাবে মিলিত হতে চান না,
এবং পারেনও না শরীর সবসময় হয় না আর কি। শুধু যদি এটাই থাকে তাহলে 4 বছরের একটা গ্যাপ হয়, 3 থেকে 4 বছরের একটা গ্যাপ তৈরি হয় একজন শিশুর থেকে আরেকজন শিশুর মধ্যে। কিন্তু যখন শহর তৈরি হচ্ছে তখন তুই ভাব সেই সময়কার সমাজটা যুদ্ধ চলছে, এমনিতেই ছেলেপেলেরা মরে যাচ্ছে যুদ্ধ করতে গিয়ে অন্য গোষ্ঠীর সাথে, লাইফ ইজ হার্শ, তো পপুলেশনটা বাড়বে কী করে? যদি 4 বছর বা 3 বছর পরেও একটা করে বাচ্চার জন্ম দেয় মায়েরা, যেটা অ্যাভারেজ দেখা গেছে যে ল্যাকটেটিং মাদার্সের শুধুমাত্র ওই দুধটাই যদি খায় তাহলে পরে 3 বছরের একটা গ্যাপ থাকে। শুধুমাত্র ওই দুধ খেলে পরে তো হবে না, লোক বাড়াতে হবে তো সমাজে। সেখান থেকে ওয়েট নার্সের কনসেপ্ট শুরু হয়, যে শুধুমাত্র মায়ের দুধ খাবে না, অন্য যারা আছে তারা দুধ খাওয়াবে বাচ্চাকে। আচ্ছা, বাইরে থেকে দুধ খাওয়াবে। তখন তো ফর্মুলা মিল্ক ছিল না, তখন ওভাবে খাওয়ানো হতো। তো এটা তৈরি হলো যে ওয়েট নার্স, এবং বলে যে প্রথম মাইগ্রেশন, এবার ওয়েট নার্স তো কম পড়বে একটা সময়, কারণ পপুলেশন তো বাড়ছে, প্রত্যেকের জন্য যদি 3 জন করে ওয়েট নার্স দরকার হয় তাহলে আরও ওয়েট নার্সের প্রয়োজন। তো অন্যান্য আশেপাশের গ্রাম, অন্যান্য জায়গা থেকে লোকে প্রথম যে মাইগ্রেশন হয় সেটা ওয়েট নার্সের জন্যে হয়, কাজের জন্য নয়। আচ্ছা। এবং যে সমস্ত সমাজে পপুলেশন বাড়ানোর প্রয়োজন বা কমানোর প্রয়োজন, সো ইট ওয়াজ বেসিক্যালি এই ওয়েট নার্সিং হবে কি হবে না এটার রেগুলেশন দিয়েই ঠিক হতো যে পপুলেশন কি এবার বাড়বে না কমবে। এই জন্য একেবারে পুরনো হামুরাবি টেক্সটেও ওয়েট নার্স থাকা দরকার। ওয়েট নার্স মানে যারা হচ্ছে দুধ খাওয়ায় বাচ্চাকে, যারা জন্মদাত্রী নয়, শুধু দুগ্ধদাত্রী মা, তাদের মধ্যে রেগুলেশন সবসময় ছিল যে এই দাইমাই বলে বোধ হয় নাকি, সে দাইমা থাকবে কি থাকবে না এটার রুল সবসময়। দাইমা ইজ এ ডিফারেন্ট থিং, দাইমা ইজ এ ডিফারেন্ট থিং, আমার এটার কোনো বাংলা আছে বলে আমি জানি না। তো যেমন এই মানে রাজাদের থাকতো, ব্রিটিশ মহিলারা একসময় একদম বন্ধ করে দিয়েছিলেন, ইউরোপের বেশিরভাগ জায়গাতে একসময় একদম বন্ধ হয়ে গেছিলো মায়েদের দুধ খাওয়ানো বাচ্চাদেরকে, তখন তো ওয়েট নার্সের উপরে ভরসা করতে। তাতে তো সমস্যাও হয়েছে নিশ্চয়ই, অ্যান্টিবডি তৈরি হবে না, নিউট্রিশন পেয়ে যাবে, অ্যান্টিবডিজ তৈরি হওয়াতে প্রবলেম হবেই। তখন ওই যেহেতু এটাও জানতো যে অ্যান্টিবডি তৈরি হওয়া দরকার, তখন ওই ওয়েট নার্স রিক্রুট করো যারা দুধ খাওয়াবে বাচ্চাকে। আজকের দিনের ফর্মুলা মিল্ক ইজ বেসিক্যালি তখনকার দিনের ওয়েট নার্স। তো এই তো গেল আমাদের দুধের প্রকরণ। অ্যামেজিং টেকনোলজি, সত্যি মারাত্মক, মানে ভাবাও যায় না এই টেকনোলজিটা অ্যাকচুয়ালি আছে। আর আজকের দিনে অনেকেই আমরা ওই আমাদের ডক্টর পল্লবের সাথে যে এপিসোডটা আমি করেছিলাম সেখানে উনি বলেছিলেন যে এটার প্রয়োজনীয়তা, এবং আজকের দিনে দুধ খাওয়ানোর একটা মানে একটা দেখা যাচ্ছে না, খাওয়াবো না, মানে খাওয়ানোর সময় পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। বাট এটার প্রয়োজনীয়তা যে এই লেভেলে, এটা অনেকে জানেই না, জাস্ট অনেকে কি বেশিরভাগই জানে না। হ্যাঁ, বেসিক্যালি আমরা ম্যামালস, স্তন্যপায়ী প্রাণী আমরা, এটাকে অস্বীকার করে কিছু একটা হবে না। বেশ, এটা তো গেল একটা দিক, এটা গেল দুধের দিক। এবার দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে গর্ভ। ওই বলছিলাম শুরুতেই যে ডিম পাড়াটা ইভলিউশনারি একটা বেটার প্রসেস। অনেক বাচ্চা তো হতে পারে, কিছু যদি নষ্টও হয়ে যায় তাহলেও তো ঠিক আছে, অসুবিধে নেই, কিছু নষ্ট হয়ে গেল তাহলেও বাকি রয়েছে। হ্যাঁ, তারপর ধর তো এটা এফিশিয়েন্ট প্রসেস। কিন্তু যখন ডাইনোসরদের সময় একটা উল্কা এসে পড়লো পৃথিবীর ওপরে এবং বেশিরভাগ প্রাণী মরে গেল, বেশিরভাগ বড় বড় প্রাণী মরে গেল, তখন যেসব প্রাণীগুলো বাঁচলো তাদের পক্ষে এটা খুব, রিসোর্সও কম, তো সেই সমস্ত উল্কা টুলকা পড়ে সারা পৃথিবী তো ছায়ায় ভরে গেছে, আকাশ দীর্ঘকাল আকাশ অন্ধকার, ছাইতে তারপর সেগুলো ধীরে ধীরে পড়লো যখন, তখন পৃথিবীটা ঠান্ডা, কোনো গাছপালা নেই,
আইসেজ, হ্যাঁ আইসেজ না হলেও মানে ঠান্ডা একেবারে, কোনো গাছপালা নেই, প্রাণী বড় প্রাণীগুলো আর কেউ নেই। তারপর ওখান থেকে ছোট ছোট করে দেখা গেল গর্তের মধ্যে কোথাও কোথাও লুকিয়ে লুকিয়ে কিছু প্রাণী ছিল, তারা বেরিয়ে এলো। এবার এই প্রাণীগুলোর কাছে না আছে খাবার দাবার, তো তারা যে অনেকগুলো ডিম পারবে, তো তাদের ডিম অনেকগুলো তো বাঁচবে না, রাইট? তো যা আছে সেটা অন্তত একটাকে বাঁচানোর জন্য ইউজ করা হোক। এবং এই যে রিস্কি ব্যাপারটা হয়ে গেছে, তাহলে পরে ডিম বাইরে দিলে পরে সেটা রিস্কি হয়ে যাবে। তো এই আমরা পেটের ভেতর ঢুকে গেলাম। আচ্ছা আচ্ছা, মানে একটা সেফ জোন খুঁজে নিলাম। হ্যাঁ, তো ডিম বাইরে পাড়ার বদলে স্তন্যপায়ী যারা এলো, তারা কিছু স্তন্যপায়ী পেটের ভেতরে ঢুকিয়ে নিল অন্যান্য প্রাণী। তো বেসিক্যালি আমরা মানে ইভ ব্যাপারটাতে বলছি যে ইভ মানুষ ছিলেন না। যদি আমরা দেখি যে ইভ আর ওই মেটাফোরটা, তো ইভ আমাদের একজন নয়, কোনো এক ইভ বিবর্তনে তার থেকে আমরা ওই দুধের ব্যাপারটা পেয়েছি, কোনো এক ইভ অন্য প্রাণী একটা বিবর্তনে তার থেকে আমরা গর্ভ পেয়েছি, অন্য কোনো ইভ তাদের থেকে আমরা এই শ্রবণ শক্তি, চোখ, এগুলো পেয়েছি। তো আমাদের প্রচুর ইভ, এবং সেগুলো বিবর্তনের ইভ। তো 20 কোটি বছর আগে এই ব্যাপারটা যখন হলো, স্তন্যপায়ীরা এলো পৃথিবীতে, 3 রকমের স্তন্যপায়ী এলো। এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে 3 ভাবে আলাদা: মনোট্রিমস, মার্সুপিয়ালস আর ইউথ্রেন্স। আমরা হচ্ছি ইউথ্রেন। মনোট্রিম কি? যারা ডিম পাড়ে। এদের এবার আমাদের যে শরীরের নিম্নাংশে 3খানা রাস্তা আছে, তাই তো? একটা দিয়ে আমাদের যেটাকে বলে মল নির্গত হয়, একটা দিয়ে আমাদের মূত্র বিসর্জন, আর একটা হচ্ছে যৌনাঙ্গ। এদের তা ছিল না প্রথম যে মার্সুপিয়াল যারা, মনোট্রিম যারা, এদের একটাই ছিদ্র, সেটা দিয়েই মল, মূত্র, ডিম সব বেরোচ্ছে। তো মলমূত্র ডিম যদি 3টে একসাথে বেরোয়, তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে মাইক্রোবস। মলমূত্র তো মধ্যে তো শরীরের বর্জ্য পদার্থ, তার মধ্যে টক্সিন আছে, বিষ আছে, তার মধ্যে অনেক বেশি ব্যাকটেরিয়া আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া, ওগুলো তো সব বেরিয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট হিসেবে। ওগুলো তো ডিমকে অ্যাটাক করবে, ডিমটা নষ্ট হবে। তো মনোট্রিম তারাই যাদের ডিমটা অলরেডি কাভার্ড একটা ক্যালসিয়াম দিয়ে, ক্যালসিয়ামের একটা শেল, হার্ড শেল দিয়ে। এই জন্য তুই দেখবি যে আমাদের যে মানে মুরগির ডিম যেগুলো ফার্ম থেকে বেরোয়, যেগুলো খুব পরিষ্কার না যদি করা থাকে, তার উপরে খানিকটা মল লেগে রয়েছে অনেক সময়, কারণ ওটা একই রাস্তা দিয়ে বেরিয়েছে। কিন্তু ওর মধ্যে মলের কোনো কিছু প্রবেশ করতে পারেনি, কারণ হচ্ছে 3টে এসে একটা রাস্তা দিয়ে বেরোচ্ছে। মানে ফাইনাল রুটটা একটা, 3টে রাস্তা এলো, একটা মল, মূত্র, একটা ডিমের রাস্তা, 3টে এসে ফাইনালি একটা ওপেনিং। কিন্তু ডিম ব্যাপারটার জন্য কি হচ্ছে? ডিম ব্যাপারটার জন্য তো ক্যালসিয়াম খেতে হবে। ডিমের ওই যে হার্ড শেল বানাতে গেলে তো ক্যালসিয়াম খেতে হবে, অত ক্যালসিয়াম অ্যাভেলেবেলও নয়। আর আরেকটা সমস্যা হচ্ছে, যদি ক্যালসিয়াম খেতে না পারে মা, তাহলে পরে মায়ের হাড়ের থেকে যাবে সেই ক্যালসিয়াম, কারণ হাড়টা ক্যালসিয়ামের সোর্স। এই জন্য ফার্মের অনেক মুরগির অস্টিওপোরোসিস হয়, কারণ ডিম বানাতে গেলে যে ক্যালসিয়ামটা লাগে ওপরে, সেটার মতন খাবার যদি না পায়, তাহলে ওটা ওই মেয়ে মুরগির যে মা মুরগির হাড়ের থেকে বেরোয়। তো সেই ক্যালসিয়ামের সোর্স ছিল না, তাহলে এবার ওরকম ডিম পাড়া যাবে না হার্ড শেল দিয়ে। ওরকম ডিম না পাড়া গেলে পরে কি করতে হবে? তো সেকেন্ড হলো মার্সুপিয়াল, ক্যাঙ্গারু যারা, তাদের মার্সুপিয়াল অনেকই ছিল, তার মধ্যে ক্যাঙ্গারুরা একমাত্র থেকে গেছে। এদের ক্ষেত্রে কি হয় যে একদম ছোট বয়সে একটা বাচ্চা বেরোলো, মানে বেরিয়ে একটা অন্য পাউচে গিয়ে বসে, কারণ পেটের ভেতরে এই জায়গাটার মধ্যে অনেক কিছু ঘটছে। মল নির্গত হতে হবে, মূত্র নির্গত হতে হবে, পুরো ডিম বানানোর একটা প্রসেস, মাসেলস রয়েছে তার মধ্যে, খাবারের ডাইজেশন আছে, ডাইজেশনের একটা নিজস্ব প্রসেস আছে, জায়গা তো লিমিটেড। ঠিক। তো মার্সুপিয়ালদের ক্ষেত্রে ছোট বাচ্চা বেরিয়ে একটা পাউচে গিয়ে বসে, 7 সপ্তাহ পরে তারপরে পাউচের মধ্যে বাচ্চাটা বড় হয়। আচ্ছা, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে 2টো এন্ডিং, এই 3টে রাস্তায় এসে মলের রাস্তাটা আলাদা হয়ে গেল। ওটা আলাদা, ওটাকে আর মেশানো যাবে না, কারণ হচ্ছে ওটা যদি মেশে তাহলে পরে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি। কিন্তু মূত্র আর ডিম এই দুটো একই রাস্তা দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে। তারও পরে বিবর্তনে এলো যে এই ডিম বেরোনোর রাস্তা, যেটা মানে শারীরিক সম্পর্কেরও যেই রাস্তাটা, এবং মূত্র নির্গমনের রাস্তায় দুটো আলাদা হয়ে গেল। কিন্তু
এই রাস্তাটা অনেক বিবর্তনে যেই এভাবে বললাম, এই রাস্তাটা অনেক নতুন হয়েছে, খুব বেশি দিন আগে হয়নি। এই যে দুটো আলাদা হলো, যে মূত্রের রাস্তা এবং ডিমের রাস্তা, এই দুটো খুব বেশি দিন আগে আলাদা হয়নি। সেই কারণে ওই ওই যে দুটোর মধ্যে যে ভাগটা, ডিভিশনটা, ওটা খুব পাতলা একটা ব্যাপার, খুব পাতলা চামড়া দিয়ে তৈরি ওটা। বিবর্তনে মোটামুটিভাবে আমাদের যত দেখি, ধর এই যে বাচ্চাদের হার্টে ফুটো, একটা ব্যাপার আছে না, বাচ্চাদের হার্টে ফুটো। হার্টে ফুটোটা কেন হয়? ওটা কোনো অসুখ নয় আলাদা করে। বিবর্তনে ওই দুটো যে চারটে চেম্বার আলাদা ছিল না আগে। আগে দুটো চেম্বার ছিল, তারপরে 3টে চেম্বার হলো, তারপরে 4টে। এই লাস্ট যে একটা চেম্বার থেকে দুটো চেম্বার ভাঙার যে মাঝখানের পর্দাটা, ওই পর্দাটা একদম বিবর্তনে লাস্ট এসছে। কাজে ওই দুটো ওই হয়ে 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 বন্ধ হয়ে যায়। ওটা যদি বন্ধ হতে না পারে সম্পূর্ণভাবে, তাহলে ওই জায়গাটা ছিদ্র থেকে যায়। ও, কারণ আমরা বিবর্তন যেভাবে হয়েছে আমাদের পেটের ভেতরে, শিশুরাও সেইভাবেই বড় হয়, যেটাকে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানুষেরও যখন ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটা যখন বড় হচ্ছে, তখন বোঝা যায় যে বিবর্তন কিভাবে এসছে। কারণ ভ্রূণের মধ্যেও প্রথমে ওই একটাই ছিদ্র থাকে যেটা দিয়ে সব বেরোচ্ছে, তারপরে ওটা 2 ভাগে ভাগ হয়, তারপরে ওটা 3 ভাগে ভাগ হয়, তারপরে অর্গানস তৈরি হয় একটা 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 করে। হ্যাঁ, তো বিবর্তন বোঝা প্রথম দিকে যদি দেখিস, তাহলে পরে ওর মাছ থেকেও যদি শুরু করি আমরা, প্রথম দিকের ভ্রূণটা মাছের সাথে মিল, তারপরে একটা পাখির সাথে, তারপরে এইভাবে ব্যাপারটা বোঝা যায় যে বিবর্তনে যেহেতু ওই দুটো রাস্তা লাস্ট বন্ধ হয়েছে, কাজে মানুষের ভ্রূণের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই দুটো রাস্তা লাস্টেই বন্ধ হয়। সেই কারণে ওই রাস্তাটা খুব, ওই যে ভাগটা মাঝখানের চামড়াটা বা মাঝখানের মাসেলটা, ওটা খুব স্ট্রং মাসেল নয়। যে জেনিটালস এবং ইউরেটার মানে মূত্র এবং ডিম নির্গত হওয়ার যে রাস্তাটা লাস্ট, ওটা এই কারণে অনেক সময় এই যখন বাচ্চা, তো এটা যখন সাধারণ নর্মাল ডেলিভারি হয়, পুরো মাথাটা বেরোয়, একটা বড় প্রেশার পড়ে মায়ের শরীরে, তাতে ওই জায়গাটা অনেক সময় ফেটে যায়। আচ্ছা, মল নির্গত রাস্তার সাথে কখনো ফাটে না, কারণ ওটা অনেক স্ট্রং, অনেক সময় পেয়েছে বিবর্তনে ওই জায়গাটাকে আলাদা করার জন্যে। এটার রাস্তা আলাদা হতে সময় পায়নি অত। মানে আজ থেকে আরো 20 কোটি বছর পর, বা ধর 1 লাখ বছর পর, বা 2-3 লাখ বছর পর, হয়তো এটা যদি মানুষ থাকে এই পৃথিবীতে, তাহলে হয়তো ব্যাপারটা অন্য, তখন আর এটা হবে না। তা না হলে পরে অনেক সময় বাচ্চা জন্ম দেওয়ার পরে মায়েদের ওই ব্লাডারটা ফেটে যায়, মানে মাঝখানে চলে আসে। মানে সত্যি কথা, আমরা এই যে আমাদের লাইফ স্প্যানটা কি ছোট্ট একটা টাইম না, মানে এই পুরো বিবর্তনের ইতিহাসে জাস্ট ব্লিঙ্ক করে উঠে শেষ। হ্যাঁ, এবার এ তো গেল রাস্তা কি করে তৈরি হয়েছে। সমস্ত পুরুষাঙ্গ তৈরি হয়েছে মূলত মহিলাদের, মানে ভ্রূণ যখন ডেভেলপ হয়, প্রথমে সব বাচ্চার মরফোলজি বাইরে থেকে দেখতে গেলাম, সব বাচ্চাই মেয়ে, সব ভ্রূণই প্রথমে মেয়ে থাকে, কারণ ওটা বেসিক আমাদের স্পিসিসের জন্যে। তারপরে পুরুষাঙ্গটা তৈরি হয়, যদি তোমার কাছে ওয়াই ক্রোমোজোম থাকে। আমরা সবাই আগে মেয়ে ছিলাম বলা যেতে পারে। তো অ্যাডাম থেকে সমস্ত জন্ম হয়নি, ইভ থেকেই সবার জন্ম হয়েছে, সেভাবে বলতে গেলে পরে। এবার পেটের ভেতরে এই ডিমটা তৈরি হচ্ছে কিভাবে, ইটস এ ভেরি ফ্যাসিনেটিং স্টোরি। কারণ ডিম মানে কি, বাচ্চাটা তৈরি হচ্ছে, ভ্রূণটা ধীরে ধীরে বড় হবে, তার কি কি লাগবে, তার প্রোটেকশন দরকার, তো ওখানে একটা কেজ মতন তৈরি হয়ে আছে, তার নিউট্রিশন দরকার, মানে খাবার দাবার খেতে সে বড় হবে, সেটাও মায়ের শরীর থেকে নেবে, ঠিক আছে, এবং তাকে শ্বাসও নিতে হবে, শুধু মানে আলাদা করতে একটা অর্গানিজম। এবার এটা মোটামুটি ওই 15 কোটি বছর আগে প্ল্যাসেন্টা যেটা, সেটা তৈরি হয়েছে। প্ল্যাসেন্টা কি, যখন আচ্ছা আমাদের যে এই যে মাসিক ঋতু যেটা হয় মায়েদের, মানে মহিলাদের, তখন এই যে রক্ত টক্ত সমস্ত বেরোয়, কেন বেরোয়? এগুলো তো মানে বর্জ্য ডিম। হ্যাঁ, কিসের বর্জ্য? ডিমের না, শুধু ডিম তো রক্ত নয়। ডিম রক্ত নয়, তাহলে রক্তটা বেরোচ্ছে কোত্থেকে? রক্তটা কোথা থেকে? আরো তো মেটেরিয়াল বেরোচ্ছে। ডিম অত বড়, ডিম তো ছোট্ট। হ্যাঁ, দিস ইজ ওয়ান সেল। কারেক্ট। এত বর্জ্য এলো কোত্থেকে? সেটা হচ্ছে যখনই ওভিউলেশন হয়ে ডিমটা ফ্যালোপিয়ান টিউব থেকে আসে, তখনই ইউট্রাস, যেটার মধ্যে আমরা বড় হই বেসিক্যালি মায়ের গর্ভে, ইউট্রাসের ভেতরের দেয়ালটাতে একটা পরত তৈরি হয়, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলে।
একটা সফট মিউকাস মেমব্রেন, এবং তার মধ্যে কিছু ছোট 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 ব্লাড ভেসেলস তৈরি হয়ে যায়। জাস্ট টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট যে আপকামিং ভ্রূণটা আসলে এখানে বড় হবে সে। দীর্ঘকাল এটাই মনে করা হতো যে ওটা মায়ের শরীরকে তৈরি করছে, যে এবার তো ডিম বেরিয়েছে, এবার এই ডিমটা ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ হওয়ার পরে ওখানে গিয়ে বাচ্চাটা বড় হতে পারবে। দীর্ঘকাল এটাই মনে করা হতো যে ওটা একটা সফট কুশন, এসে যেন শক্ত কিছুর মধ্যে ধাক্কা না খায়, এটা সফট কুশন। কিন্তু ব্যাপারটা তা নয়। কি তাহলে ব্যাপারটা? মায়ের পেটে যখন বাচ্চা বড় হয় তখন দুটো অর্গানিজম একসাথে এক জায়গায় রয়েছে। বাচ্চা মানে ভ্রূণটা চাইছে যে নিউট্রিশন আমার যা দরকার আমি সব শুষে নেব, আর মা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তো এই ভ্রূণটা এসে যেন সমস্ত শুষে নিতে না পারে মায়ের শরীর থেকে, সেই জন্য ওই পরতটা তৈরি হয়। ইটস আ প্রোটেক্টিভ লেয়ার ফর মাদার্স বডি। আচ্ছা, কারণ প্ল্যাসেন্টা মানুষের শরীরের একমাত্র অঙ্গ যেটা শুধুমাত্র সেটার অর্ধেকটা তৈরি হয় মায়ের শরীরের কোষ দিয়ে, অর্ধেকটা তৈরি হয় ভ্রূণের শরীরের কোষ দিয়ে। ওটা শুধুমাত্র মায়ের শরীর দিয়ে তৈরি হয় না, এবং দুজনের মধ্যে একটা লড়াই চলে। ভ্রূণটা মায়ের শরীর থেকে সমস্ত নিউট্রিশন নিয়ে নিতে চাইছে, আর মা নিজেকে বাঁচাতে চাইছে। এটা লড়াই হয় ভেতরে। বেশ, এবং সেই কারণেই ওই সমস্তটা যখন ওই প্রক্রিয়াটা কমপ্লিট হয় না, তখন সেই পুরো ব্যাপারটা নিয়েই একসাথে নির্গত হয়। হ্যাঁ, এবার যে মিসক্যারেজের মানে নর্মাল মিসক্যারেজ কি হয়, যে ভ্রূণের সাথে মায়ের যেই মারামারিটা চলছে ভেতরে, তাতে মা জিতে গেল। ভ্রূণটা নিজের সমস্ত যা যা প্রয়োজন সেটা টেনে নিতে পারছে না। বেশ, তো এই কারণ মাকে তো বেঁচে থাকতে হবে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরেও, কারণ তাকে ল্যাকটেশন করাতে হবে, তাকে দুধ খাওয়াতে হবে। ভ্রূণ বাচ্চা মানুষ বুঝতে পারছে না এটা, তো মা নিজের শরীরকে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু এদের যে ব্লাড প্রেশার বেড়ে যায় মায়েদের, যখন কনসিভ করে তখন ব্লাড প্রেশার বাড়ে। ব্লাড প্রেশার কেন বাড়ে? কারণ এই আমাদের এর থেকে ভ্রূণের পার্ট অফ দ্য প্ল্যাসেন্টা থেকে একটা কিছু কেমিক্যাল বেরোয়, যেটা মায়ের শরীরের ব্লাড প্রেশারটা বাড়িয়ে দেয়, যাতে বেশি বেশি ব্লাড প্ল্যাসেন্টায় যায়, ও আরও বেশি খেতে পারে। ও ইন্টারেস্টিং। দাবি কম না কিন্তু ভ্রূণের, দাবি কম নয় ভ্রূণের। এবার মজাটা কি, যে ভ্রূণটা যখন তৈরি হলো প্রথম, তো তার চারদিকে একটা পরত তৈরি হয়ে যায়, ট্রোফোব্লাস্ট বলে। পরতটা গিয়ে ওই মায়ের পার্ট অফ প্ল্যাসেন্টাতে জুড়ে কোথায় জোরে, যে আর্টারির থেকে, যেখান থেকে রক্তটা ফ্রেশ রক্ত নেব আমি, খাওয়া দাওয়া চলবে, এখানে সমস্ত কিছু চলছে ভালো। এবার মায়ের শরীর থেকে তখন অ্যান্টিবডি বেরোয়, কারণ আমার শরীরের থেকে রক্তের থেকে বেশিরভাগ নিয়ে নিচ্ছে একটা ফরেন বডি, কারণ ওটা তো পুরোপুরি আমার বডি নয়, ওর মধ্যে তো ওটা নতুন বডি তৈরি হয়েছে, নতুন ডিএনএ একদম। তো মায়ের শরীর তার জন্য অ্যান্টিবডি পাঠায়। এইবার একটা রিসেন্ট ডেভেলপমেন্ট ডিসকভারি হয়েছে, সেটা হচ্ছে প্ল্যাসেন্টাল প্রোটিন 13 বলে একটা প্রোটিন ভ্রূণের থেকে বেরোয়। সেটা দেখা গেল সেটা গিয়ে ভেইন মানে শিরায় আক্রমণ করে প্ল্যাসেন্টার ওখানে। শিরা তো দূষিত রক্তের জায়গা, শিরায় আক্রমণ করছে কেন প্রথমে বিজ্ঞানীরা বুঝতে পারলেন না। শিরার কাছাকাছি সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তারপরে বোঝা গেল যে ট্রোফোব্লাস্ট বুঝতে পেরেছে মানে মাথা দিয়ে নয়, ডিএনএ দিয়ে, বায়োলজি দিয়ে বুঝতে পেরেছে যে আমি যখনই ধমনীর থেকে রক্ত টানতে চাইছি, নিউট্রিশন টানতে চাইছি, ওখানে তো অ্যান্টিবডি পাঠাচ্ছে মায়ের শরীর। তো এই অ্যান্টিবডিগুলোকে অন্যখানে বিজি করতে হবে। তো প্ল্যাসেন্টাল প্রোটিন 13 যায় ধমনীতে গিয়ে অ্যাটাক করে, যাতে ওখানে ইনফ্লেমেশন হয়। ইনফ্লেমেশন মানে আমরা যে কোনো ইনফেকশন হলে পরে যেটা হয় আর কি, শরীর গরম হয়ে যায়, ফুলে যায়, শরীর গরম হয়ে যায়, ইনফ্লেমেশন বলে। তো ওখানে ইনফ্লেমেশন তৈরি করে। তো অ্যান্টিবডিদের মানে এই ওখানে জ্বলছে, ওখানে একটা ইনফেকশন কিছু একটা হয়েছে, ফরেন বডি এসছে, সমস্ত অ্যান্টিবডি চলে যায় ওখানে অ্যাটাক করতে। নাও দিস পার্ট ইজ ফ্রি। এবার ধমনী থেকে আমি সমস্ত নিউট্রিশন নেব। বাপরে, এরকম ঝামেলা চলে ভিতরে। ডিস্ট্রাকশন। ব্যাংক ডাকাতি করতে গেলি, ব্যাংক ডাকাতির এখানে যেন পুলিশ না আসে, তার জন্য পাশের ওখানে একটা তুই বোম ফাটালি। তার মানে আমিও ছোট যখন ভ্রূণ ছিলাম তখন আমিও সব ঝামেলা করেছি। হ্যাঁ, তুমিও সবাই করেছি, আমরা আলাদাই। তো এই কারণে
এই যুদ্ধটা যেটা চলছে, এই যুদ্ধটাতে যদি কেউ জিতে যায় তাহলে পরে প্রেগনেন্সিটা কমপ্লিট হবে না। যুদ্ধটা মোটামুটি একটা ইকুইলিব্রিয়ামে যখন থাকে তখন বাচ্চাটা ফাইনালি জন্মগ্রহণ করে। বাবা কঠিন ব্যাপার কিন্তু এটা, মানে এই ভেতরে এত কিছু চলতে থাকে। সেদিন আমরা একটা আইভিএফ এর সঙ্গে কথা বললাম, তিনিও যা বললেন, মানে যেভাবে আইভিএফ ব্যাপারটা যেভাবে তৈরি হচ্ছে সেটাও তো একটা ডেঞ্জারাস একটা প্রসেস। সেই পুরো প্রসেসটাকে বাইরে এনে ওই দুটোকে মিলিয়ে ওখানে একটা কোর্স তৈরি করা হচ্ছে। আইভিএফ এর ক্ষেত্রে এই যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটা এটা অনেক বেশি হয়। হ্যাঁ, কারণ হচ্ছে প্রথমত ওটা ফরেন বডি, প্রথমে ফরেন বডি হিসেবে ট্রিট করে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হচ্ছে যে আইভিএফ যখন হয়, যেন কনসেপ্ট প্রতিটা ফার্টিলাইজড এগ সবসময় ভ্রূণ হয়ে বাচ্চা হয়ে ওঠে না একদম। তো যেন চান্স বেশি থাকে, তো সেই জন্য তারা একটা নয় বেশ কিছু ফার্টিলাইজড এগ ভেতরে পাঠায়। তো কাজে ভেতরে একটা ভিড় হয়, সবাই মায়ের শরীর থেকে এবার নিউট্রিশন টানতে চাইছে, মোর দ্যান ওয়ান। তো কাজে মায়ের ব্লাড প্রেশার আরও বেশি বেড়ে যায়। যুদ্ধ ঝঞ্ঝাট ঝামেলা ভেতরে চলছে, শুরুই হয় এই দিয়ে। হ্যাঁ, যুদ্ধ ঝঞ্ঝাট দিয়ে শুরু হয়, তারপরে তো দুধ টুধ খেয়ে বড় হলাম আমরা। আচ্ছা, একজন মহিলার বডিতে যে এই যে এত রকম কিছু ঘটছে, হ্যাঁ, ধর তার একটা ওভলিউশনের একটা বিরাট একটা ইয়ে থাকে, ব্যাপার থাকে, তার একটা টাইম থাকে, প্রত্যেক মাসে সেই বডি তার নিজেকে প্রেগনেন্সির জন্য তৈরি করে। এটা তো গেল একটা সাইড অফ ইট, রাইট। তো অটোমেটিক্যালি তো বোঝা যাচ্ছে যে দুটো বডি সম্পূর্ণ আলাদা, পুরুষ এবং নারীর। এছাড়া ধর আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি, যেভাবে পৃথিবীটাকে অনুভব করি, সেখানে কি কি ডিফারেন্স আছে? হ্যাঁ, এখানেই আমি শুরুতেই যে বলছিলাম যে আমরা তো শুধু ভাবি, প্রথম দুটো তো স্টিরিওটিপিক্যাল, যে দুটোর ক্ষেত্রে মহিলারাই আছে শুধু, ছেলেদের সেরকম কোনো ভূমিকা নেই, ছেলেদের শরীরে তার কোনো কাউন্টার পার্ট নেই। কিন্তু ধর আমাদের কান, আমাদের গলা, আমাদের চোখ, নাক, জিভ, এগুলোও সমস্ত মহিলা এবং পুরুষের আলাদা। এটার গল্প শুরু হচ্ছে ওই যখন এই সমস্ত কিছু শেষ হয়ে গেল এবং প্রথম প্রাইমেটস মানে বাঁদর বা তারপরে শিম্পাঞ্জি, এই জাতীয় যে প্রাণীগুলো তারা এলেন এই পৃথিবীতে। এবং তারও একটু আগে স্কুইরেল জাতীয়, এদের মধ্যে দেখা যায় বিবর্তনে, মানে ফসিল থেকে, যে গাছে উঠে থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তার আগে কিন্তু সব জমিতে থাকার প্রাণী। এদের দেখা গেল এই হ্যাঁ, মূলত যারা ফল টল খেয়ে বাঁচবে, স্কুইরেল টাইপের, এদের মধ্যে দেখা গেল যে এদের অ্যাঙ্কেল ফ্যাঙ্কেলগুলো গাছে ওঠার জন্য তৈরি। প্রাইমেটসদের মধ্যেও দেখা গেল, প্রাইমেটসরা গাছে উঠে গেল সবাই, কারণ জমিতে তো অনেক বেশি কম্পিটিশন, জমিতে অনেক বেশি রিস্ক, আর এই ক্ষমতাটা পার্টিকুলার তাদের আছে, তাই জন্য তারা ওই ক্ষমতাটা সদ্ব্যবহার করে উঠে গেলেন গাছে উঠে গাছেই থাকতেন তারা। বেশ, আমরা মূলত আমাদের যে প্রজাতি তারা আমরা পৃথিবীটাকে ওপর থেকে দেখতে ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে, এই ট্রপিক্যাল রেইন ফরেস্টে আর কি, সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে। এবার গাছে থাকলে পরে, তুই জমিতে থাকলে পরে কী হচ্ছে, তুই যখন কথা বলবি তখন অনেক কিছু আছে সেই কথাটাকে অ্যাম্প্লিফাই করে অন্য কাছে পৌঁছে দেওয়ার জন্যে, গাছ পাতা ইত্যাদি। আর কাছাকাছিও যেতে পারবি। গাছে থাকলে একটা গাছ থেকে আরেকটা গাছে তোকে কমিউনিকেট করতে হবে, ঠিক? তো তার মানে দূরে সাউন্ড পাঠানোর একটা প্রয়োজনীয়তা দেখা দিল, কমিউনিকেশন। আর কোনো অ্যাম্প্লিফিকেশন নেই, আশেপাশে তো কিছু পাচ্ছি না আমি করে রিফ্লেক্ট করানোর জন্য, আমার আওয়াজটাই যেন অনেক দূরে পৌঁছয়। এই ব্যাপারটা তৈরি হলো প্রাইমেটসদের মধ্যে, যেটা আমরাও বয়ে নিয়ে বেড়াচ্ছি। দূরে কোন আওয়াজ যায়, যারা একটু সাউন্ড নিয়ে আপনারা জানেন তারা জানেন যে যত ওয়েভলেংথ বড় হবে সাউন্ডের, তত ওটা দূরে যায়। ওয়েভলেংথ বড় হবে মানে যখন রেকর্ড করি আমরা, যেই এইরকম এই সাইজটা যেটা বড়, এই সাইজটা যেটা বড়, মানে ওখানে যেটা, হ্যাঁ, মানে বড় ওয়েভলেংথ, ওটা তো ভলিউম, ওটা ভলিউম। ওয়েভলেংথ হচ্ছে কি, হার্টস, যেটাকে আমরা এক সেকেন্ডে কটা ওয়েভ পার হচ্ছে সেটা একটা, সেটা লেংথ বড়। আচ্ছা আচ্ছা, খুব হাই পিচ আওয়াজ যেটাকে আমরা বলি, হাই পিচ আওয়াজের খুব বেশি, মানে ওয়েভলেংথ খুব কম, ফ্রিকোয়েন্সি বেশি, ওয়েভলেংথ কম। মানে একটা ডিফারেন্সের মধ্যে কতগুলো ওয়েভ তৈরি হচ্ছে, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। আর এক একটা ওয়েভের লেংথ কত, সেটা হচ্ছে ওয়েভলেংথ। বেশ, তো বেস আওয়াজ
বেস আওয়াজের ওয়েভলেংথ বেশি, ফ্রিকোয়েন্সি কম। ট্রু। তো প্রাইমেটদের মধ্যে, এবং যেটা আমরাও বই নিয়ে বেড়াচ্ছি, মূলত দূরে কমিউনিকেশন করার জন্য আমাদের গলার বেস বেড়ে গেল। আচ্ছা। তো বেবিকেও বেস পছন্দ হ্যায়। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তো আমরা মূলত বেস পছন্দ করার মানুষ, মানে বেস পছন্দ করা মানে বেস দিয়ে কমিউনিকেট করার মতো মানুষ। এবার হাই বেস সাউন্ডে আমরা বেস তো সেই কারণে খুব হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ আমরা শুনতে পাই না। এটা কি সবাই পাই না? বয়সের সাথে সাথে হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ শোনার ক্ষমতা আমাদের কমে যায়। নিচের দিকের যেগুলো আছে ফ্রিকোয়েন্সি বা বড় ওয়েভলেন্থ, সেটা আমরা সবসময় শুনতে পাই। একটা রেঞ্জ আছে অবশ্যই, কিন্তু ধর 25 বছরের পরে ছেলেরা 17.4 কিলোহার্টজের ওপরে আওয়াজ শুনতে পায় না ইন জেনারেল। আচ্ছা, বেশ। মেয়েরা শুনতে পায়। আচ্ছা। মেয়েদের কারণ এই যে কমিউনিকেশন হচ্ছে, শিকার করতে গেলে কমিউনিকেশন ইত্যাদি বিভিন্ন কাজের জন্যে পুরুষ যারা হোমোসেপিয়েন্সের মধ্যে ছেলেরা, এদের এই দূরে দূরে কমিউনিকেশন করার প্রয়োজনীয়তাটা বেশি। মহিলাদের কমিউনিকেশন করার প্রয়োজনীয়তাটা পড়েছে কাছের লোকের কাছে, রিলেশনশিপ তৈরি করা শিশুর সাথে এবং তার পার্টনারের সাথে। এটা সেপিয়েন্সেও একটা পার্ট আছে এটার। হ্যাঁ, রিলেশনশিপে মহিলারা বেটার। তো তাদের ওই মানে লো ফ্রিকোয়েন্সি হাই বেস আওয়াজের প্রয়োজন পড়েনি। রাইট। তারা শুনতেও পায় হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ। এই যে 17.4 বললাম, 25 কেন 30-এর পরেও মহিলারা 17.4-এর ওপরের আওয়াজ শুনতে পায়, ছেলেরা পারে না। আচ্ছা। তো হাই পিচ আওয়াজ শোনার ক্ষমতাটা মেয়েদের বেশি তৈরি হয়েছে। আচ্ছা, বলারও বেশি। বলারটাতে আসছি ভয়েসের ক্ষেত্রে। এবার এতে একটা কি হয়েছে যে মেয়েরা শুনতে পায় জেনারেলি, সবচেয়ে বেশি রিয়্যাক্ট করে বাচ্চাদের কান্নার যে পিচটা, সেই পিচটাতে মেয়েরা সবচেয়ে বেশি রিয়্যাক্ট করে। রিয়্যাক্ট করে মানে দেখা গেছে ল্যাবরেটরিতে রিসার্চ করে যে বাচ্চার কান্নার পিচের আওয়াজ যদি করা হয়, বাচ্চার কান্না শোনানো নয়, ওই পিচের আওয়াজ করার পরে এক্সপোজার দিল, তারপরে মেয়েদেরকে গেম খেলতে দিল, ভিডিও গেম, যেটাতে কনসেন্ট্রেশন লাগে, মেয়েরা বেটার পারফর্ম করে যদি ওই আওয়াজে এক্সপোজার থাকে। মানে ওই ফ্রিকোয়েন্সি বাচ্চার কান্নার আওয়াজ হলে পরে মেয়েরা অ্যালার্ট হয়ে যায়। ও আচ্ছা। এবং এটা মা তো আর নয়, সব মেয়েরা তারা অ্যালার্ট হয়ে যায়, তাদের কনসেন্ট্রেশন বেড়ে যায়। মেকানিজমটা এইভাবে তৈরি ভাবা যায়। লো ফ্রিকোয়েন্সি আওয়াজে মেয়েদের অসুবিধা হয়, মানে অসুবিধা হয় না, তারা ওই অ্যালার্টনেসটা থাকে না, ছেলেদের থাকে। এইটার কারণেই মেয়েরা ছেলেদের সব কোনো কথা শোনে না। না, ছেলেরা মেয়েদের কথা শুনতে পায় না। আরে ওটাই দুটোই, ছেলেরা মেয়েদের কথা শোনে না, মেয়েরা ছেলেদের কথা শোনে না, কারণ ফ্রিকোয়েন্সি তো আলাদা। ফ্রিকোয়েন্সি আলাদা। ধর এই যত আমাদের পাবলিক স্পিকিং সিস্টেম হোক, যাই কিছু হোক, তার মেয়েরা যখন কথাও বলে, ছেলেরা সব কথা বুঝে উঠতে পারে না। ট্রু, সত্যি। কারণ অনেকগুলো আওয়াজ মেয়েরা তৈরি করছে যেটা সে শুনতে পাচ্ছে, ছেলেটা শুনতেই পাচ্ছে না। এইটা কি করে হয়? যারা একটু সাউন্ড, তুই তো সাউন্ডের কাজ, আমি বলছি সে একটা মেয়ে যে কথাটা বলছে, আমি সেই কথাটাও তো পুরোটা আমার কানে যাচ্ছে, তার বাইরে যদি কোডেড কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আমি শুনতে পাচ্ছি না, দ্যাট ইজ ডিফারেন্ট। একটা মেলোডি আছে তো আমাদের ভাষার মধ্যে। হ্যাঁ, আমরা যে কথা বলছি, এই যে আমিও কথা বলছি, মাইক্রোফোনে কি শুধু একটা ফ্রিকোয়েন্সি যাচ্ছে? অনেক ওভারটোন আন্ডারটোন আছে। তো তুমি বলতে চাইছো যে মেয়েরা যখন কমিউনিকেট করছে একটা ছেলের সঙ্গে, তার মধ্যে যে মডিউলেশন বা যে কথা বলার ধরন, সেটার কিছু পার্ট আমরা কিছু ফ্রিকোয়েন্সি আমরা রেজিস্টারই করতে পারছি না, রেজিস্টারই করতে পারি না আমরা, এই জন্যই সব সমস্যা। না, এটা সত্যি কথা, এটা সত্যি কথা, যে ছেলেরা ওটা রেজিস্টার করতে পারে না। বেশ, তো মেয়েদেরকে বলে রাখি, আপনারা যদি বলছেন, ছেলেরা বলেন যে ছেলেরা কিছুই বোঝে না আপনাদের কথা, তার কারণ সাইন্টিফিক, ছেলেরা বুঝতে পারে না। এটা একটা অদ্ভুত হয়েছিল যে এটা সাইন্টিফিক্যালি কিভাবে আরো মজা হয়েছিল। একটা অ্যালার্ম বানানো হয়েছিল একবার, যেটাকে মস্কিটো অ্যালার্ম বলতো, কিন্তু মস্কিটোদের জন্য নয় ওটা হচ্ছে ধর কোনো একটা ভিড় জায়গায় প্রচুর ছেলেরা ওখানে, মানে কম বয়সী ছেলেপেলেরা ওখানে রয়েছে, জায়গাটা খালি করতে হবে।
তো দোকান প্রাসাদেরা ওই অ্যালার্মটা চালাতেন সন্ধ্যাবেলার একটা সময়ের পরে। সেই অ্যালার্মটার ফ্রিকোয়েন্সি ছিল এক্স্যাক্টলি 17.4, যাতে 25-এর নিচে যে ছেলেমেয়েরা রয়েছে তারা ওই আওয়াজটা শুনতে পাচ্ছে। এবং ওটা খুব ইরিটেটিং আওয়াজ, হাই ফ্রিকোয়েন্সি যে আওয়াজটা চি করে যারা শুনতে পারেন তারা জানেন, প্রচণ্ড ইরিটেটিং একটা আওয়াজ। ওই আওয়াজটাতে ছেলেদের আর ভাল লাগতো না, চলে যেত ছেলে। আর 25-এর ওপরে যাদের বয়স তারা তো ওই আওয়াজটা শুনতেই পাচ্ছে না, তাদের এই জন্য অস্বস্তিও হচ্ছে না, তারা ওখানে ঘোরাফেরা করছে। আচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে যে 30-এর পরে মেয়েরাও শুনতে পায় ওটা, মানে 30-এর পর অবধিও মেয়েরা 17.4 শুনতে পায়। মেয়েদের শুনতে অসুবিধাটা হয় না অতটা হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ। এই জন্যে ওই বলে না, হ্যাঁ যেটা বললি যে পার্টনাররা, ছেলে প্রেমিকাদের সব কথা বুঝে উঠতে পারে না ঠিক, কারণ ওভারটোনই সায়েন্স ও ভাইয়া, সব কিছু সায়েন্স দিয়ে বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবার ধীরে ধীরে সায়েন্স দিয়ে ব্যাপারটা বোঝা যাচ্ছে। আর এই কারণে ধর মেশিন চলছে কোনো বা কম্পিউটার চলছে, সেখান থেকেও যেহেতু প্যাট্রিয়ার্কাল সোসাইটি আমরা তৈরি করেছি, পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করেছি, তো মেশিনের থেকে যেই আওয়াজটা হাই ফ্রিকোয়েন্সিতে বেরোচ্ছে ওটা তো শুনতেই পাচ্ছে না মধ্যবয়সের বেশি ছেলেরা, কাজে ওই আওয়াজটাকে কমানোরও কোনো চেষ্টা নেই। একটা কথা বল তাহলে, এই যে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, তুই একটু বলতে গিয়েও থেমে গেলি, পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম যেখানে অনেক লোক একসাথে আসছে, সেখানে যে ধর সাউন্ড চেক করছে, ধর তার বয়স ধরে না আমি বলে দিলাম 25-এর বেশি, সে ওই ফ্রিকোয়েন্সিটা শুনতে পাচ্ছে না, সেই অনুযায়ী সে পুরো সাউন্ডটাকে দেখছে, সেট করছে, তাহলে মেয়েদের তো ওই সাউন্ডটা শুনতে পাচ্ছে, তাদের তো অসুবিধা হবে। হ্যাঁ, ওই জন্য অনেক মেয়েদের দেখেছি লাউড নয়েজে খুব অসুবিধা হয়, অথচ সেই লাউড নয়েজটা আমার কাছে অতটা লাগছে না। লাউড নয়েজের ব্যাপারটা আবার আলাদা জিনিস। এটা তো পিচের কথা হলো। আমাদের কানের ভেতরে ককলিয়া বলে একটা জিনিস থাকে, যেখানে অনেক ধরতে পারিস চুলের মতন কিছু জিনিস আছে। যখন একটা আওয়াজ আমাদের ভেতরে ঢোকে তখন ওগুলো নড়ে। হ্যাঁ, ওই কারণ শব্দ তো হাওয়া দিয়ে আসে, তখন ওই ককলিয়াগুলো নড়ে, ভাইব্রেশন ক্রিয়েট করে, এবং সেটাতে আমাদের ব্রেন বুঝতে পারে কি আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার। সোজাসুজি যদি ওটা যদি না থাকে তাহলে আমরা আওয়াজটাকে খুব আস্তে শুনবো, ওটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার। এখানে কানের মধ্যে একটা অ্যাম্পলিফায়ার দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এই যে এই সিলিয়াগুলো, ককলিয়াটা নড়ার যে ব্যাপারটা আছে, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। ওকে, মেয়েদের ককলিয়া অনেক বেশি নড়ে, তাহলে তাদের ক্ষেত্রে লাউডনেসটা তাদের অ্যাম্পলিফায়ারটা অনেক বেশি স্ট্রং। কাজে যে কোনো আওয়াজ মেয়েদের কাছে অনেক বেশি লাউডার মনে হয়, যেটা ছেলেদের অতটা লাউডার মনে হয় না। ঠিক, কারণ তাদের অ্যাম্পলিফায়ারটাই টিউনটা বেশি করে, মানে ভলিউমটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের কাছে অলরেডি। তার মানে সারা পৃথিবীর ভলিউম মেয়েদের কাছে আলাদা, ছেলেদের কাছে আলাদা, বোঝো। আর আচ্ছা, এটা গেল আওয়াজের কথা। এখানে একটা জিনিস বলে দিই, শুধু একটু মজাও তো করতে হবে জীবনে। সেটা হলো এই কারণেই শান্ত হয়েও কথা বললেও কিছু কিছু সময় আমার জীবনে মহিলারা বলেছে এত চিৎকার করছিস কেন, কারণ সে চিৎকার শুনতে পাচ্ছে, সে তো ভলিউম লেভেলটা বিয়েতে। আমি এটা যদি বুঝে গেলাম এখন, এবার আমি যেটা করবো সেটা হলো ভলিউম লেভেলটা একটুখানি ডাউন করে কথা বললে মহিলাদের সাথে। হ্যাঁ, বাহ, এটা ভালো একটা জানা গেল ব্যাপারটা। ছেলেরা যদি এটা নিতে চান নিয়ে নিতে পারেন। ঠিক। এবার কানের সাথেই সম্পর্ক, সেটা হচ্ছে ভয়েস তো আমাদের, মানে যেটা দিয়ে কথা বলবো, যেটা আমাদের কর্মেন্দ্রিয় আর কি। এবার ভয়েস ব্যাপারটা এ তো একটা জিনিস ভাবে, ল্যাঙ্গুয়েজ আমরা বলি, কি অদ্ভুত বিষয় এটা। একদম তোর ব্রেনে একটা ভাবনা এলো, সেই ভাবনাটা ট্রান্সলেট হলো একটা ল্যাঙ্গুয়েজে, সেটা মাসেলের মধ্যে সেগুলো নার্ভ দিয়ে গেল। মাসেল মানে জিভ এবং ভোকাল কর্ড এবং লাংস, কারণ হাওয়া প্রয়োজন, ভোকাল কর্ডের একটা নড়া প্রয়োজন, এবং তোর জিভের যদি মুভমেন্ট ঠিক মতো না হয় তাহলেও কথাটা বেরোবে না। তুই এটা বললি, সামনের জনের কাছে গেল, তার কানে গিয়ে অ্যাম্পলিফাই হলো, ওটা গিয়ে তার ব্রেইনে গেল, এবং সে আবার ডিকোড করলো এই জিনিসটাকে, যে আচ্ছা একটা কোডেড আওয়াজ হয়েছে। অন্য প্রাণীরা কি এসব করে, আমাদের কাছে তো পুরো ল্যাঙ্গুয়েজ, এই যে আমি বলছি ওটা ডিকোড হলো পুরো, যে এটার মানে কি, তার ব্রেনে ওটা একটা ইনফরমেশন গেল। এই যে ইনফরমেশনের এই পুরো প্রসেসটা ইজ লেস দ্যান আ মিলিসেকেন্ড।
লেস দ্যান এ মিলি সেকেন্ড। যখন কথা বলছি তখনই তুই বুঝতে পারছিস যে আমি কি বলছি, ঠিক তখনই বুঝতে পারছিস যে there is a 1 millisecond বা তারও কমের একটা গ্যাপ রয়েছে। ইটস আ হিউজ ডিফারেন্স অন্য প্রাণীর সাথে আমাদের, এবং এটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার। বিবর্তনে আর কোনো প্রাণীর এই ক্ষমতাটা নেই। আচ্ছা, হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজ তো আর কারো নেই এরকম ভাবে, না না না, আর কারোর এটা নেই। কারণ এই ধর আই লাভ ইউ বলবি কাউকে, তুই আই লাভ ইউ বললেই কাজটা সমাধান হয়ে যাচ্ছে। একটা যদি অন্য প্রাণীর করতে হয় তাকে কিন্তু অনেক কিছু করতে হবে এটা বোঝানোর জন্য। তার একটা গ্রন্থি থেকে এক ধরনের তেল বা কিছু গন্ধ নিঃসরণ করতে হবে, সেটা সারা শরীরে মাখতে হবে চেটে চুটে, তারপর তাকে ওইরকম পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে একটা সাউন্ড করতে হবে যে আমি এই মুহূর্তে এটা চাই। এই সমস্ত কিছু করলে সামনের মানুষটি, মানুষ নয়, সামনের প্রাণীটি বুঝতে পারবে যে আচ্ছা ও আমাকে ভালোবাসে। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা শুধু ল্যাঙ্গুয়েজে হয়ে যাচ্ছে। তো এটা একটা হ্যাক আমাদের কাছে। মানে অনেক অনেক আমাদের অনেক স্কিল আছে যেগুলো আমাদের ডিএনএর মধ্যেই রয়েছে। জেনারেলি যে কোনো প্রাণী যখন এগোয় তখন তার ডিএনএর মধ্যে ইনফরমেশনটা ইনবিল্ট হতে যায়। ওই যেমন আমরা বললাম প্ল্যাসেন্টার মতো তৈরি হওয়া, দুধ তৈরি, এগুলো তো ডিএনএতে ইনফরমেশন আছে। যে আমার তো আলাদা করে যে মা আসে দুধ খাওয়ানোর সময় ভাবছেন আচ্ছা এখন ওর এই ব্যাকটেরিয়া হয়েছে না, তাহলে এই অ্যান্টিবডি দিই, এরকম তো হচ্ছে না ব্যাপারটা। ইটস এ কেমিক্যাল প্রসেস। তার মানে আমাদের ডিএনএর মধ্যে ওটা ইনফরমেশনটা জুড়ে গেছে। ল্যাঙ্গুয়েজ আমাদের ডিএনএকে হ্যাক করে ফেলেছে, যে আমরা একটা বড় কমপ্লেক্স ইনফরমেশন আমরা একজনকে আরেকজনকে পাঠিয়ে দিতে পারি শুধুমাত্র ভয়েস দিয়ে। মানে যেটা যেভাবে বৈঠকের ইনফরমেশন লোকের কাছে পৌঁছে যায়। এটা 50,000 বছর আগে হয়েছে, খুব বেশি পুরনো নয় ল্যাঙ্গুয়েজ সৃষ্টির ব্যাপারটা, গতকাল। এবার কথাটা হচ্ছে যে ভয়েস বললাম, যে ছেলেরা শুনতেও পায় লো ফ্রিকোয়েন্সি, বলেও লো ফ্রিকোয়েন্সি, এবং ছেলেদের ভয়েসটা অ্যাকচুয়ালি বেশি গম মানে বেশি, ভলিউম বেশি। দুটো জিনিস আছে আওয়াজের, একটা ভলিউম একটা পিচ, এই তো। ভলিউম বেশি করার জন্য বেশি হাওয়া দরকার লাংসে। কারণ কি হচ্ছে, যখন আমরা কথা বলছি শ্বাস নিচ্ছি, ওইটাই তো হাওয়ার সোর্স। ওটার কি কাজ? ওটার কাজ লাংসে যাওয়া, রক্তকে পরিশুদ্ধ করা ইত্যাদি। তার মাঝখানে তুই এবার কথা বলবি, তাহলে লাংসের থেকে হাওয়াটাকে ভোকাল কর্ডে উঠতে হবে। তো এখানে প্রায়োরিটির ব্যাপার, যে কতটা লাংসে যাবে, কতটা তোর ভোকাল কর্ডে আসবে, এটা টানাপোড়েন চলছে, ওখানকার মাসেলের একটা টেনশন, এই সমস্ত কিছু হয়ে তবে তো তৈরি হয়। এবার লাংসটা যত বড় হবে, একবার তুই শ্বাস নিয়ে একটা সেন্টেন্স পুরো করতে পারবি। মেয়েদের, এবং এটা ডিপেন্ড করে লাংস কত বড়। ছেলেদের লাংস 10 থেকে 12% অ্যাভারেজ বড় মেয়েদের থেকে বড়। আচ্ছা, তার মানে বেশি হাওয়া আমরা ছেলেরা নিতে পারি, এবং এই জন্য একটা বড় সেন্টেন্স ছেলেরা একবারে বলে ফেলতে পারে, মেয়েরা পারে না। কারণ তাদের লাংসটা জেনারেলি 10 থেকে 12% ছোট। আচ্ছা, কেন ছোট? কারণ রিব কেজ, এই যে আমাদের পাঁজরগুলো রয়েছে, এটা দিয়ে একটা খাঁচা বানানো হয়েছে যার ভেতরে লাংস, হার্ট এসব রয়েছে। এই রিব কেজটা মেয়েদের ভেতর দিকে একটুখানি ঢোকানো, এবং এটার সাইজ ফ্লেক্সিবল, এটা বড় হতে পারে কিন্তু ভেতর দিকে ঢোকানো। কেন? কারণ মেয়েটি একসময় গর্ভবতী হবে, তো একটা পুরো মানুষ, ছোট সাইজের কিন্তু পুরো মানুষ তার পেটে জায়গা নেবে। তখন বাকি যে অর্গানগুলো রয়েছে, লিভার, স্টমাক, সমস্ত কিছুকে তো জায়গা দিতে হবে। ওগুলো তো কোথাও চলে যাবে না, ওগুলো ওপরের দিকে উঠে আসবে। জায়গা কোথায় পাবে যদি ওখানে লাংস ফাংস সমস্ত দিয়ে ভরে থাকে ব্যাপারটা? তো কাজে লাংসটা একটু ছোট রেখে রিবকেজটাকে ফ্লেক্সিবল রাখা যায়। যখন ওই অর্গানগুলো ওপরের দিকে উঠছে বাচ্চা হওয়ার পরে, তখন রিবকেজটা একটু ছড়িয়ে ওগুলোকেও অ্যাকোমোডেট করে নেবে। প্ল্যানিং সহি সে কি হয়, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু না, মানে থ্রু এভলিউশন, এই ব্যাপারটা তো থ্রু এভলিউশনই হয়েছে। যতক্ষণ না এই প্রয়োজনীয়তাটা তৈরি হয়েছে ততক্ষণ এটা কমেনি সাইজটা। ব্রিলিয়ান্ট ব্যাপার স্যাপার। তো এই জন্য, এবং এই মাসেলগুলো ছেলেদের বেটার ডেভেলপ বলে ছেলেদের ওই থ্রোটা অনেক বেশি পাওয়ারফুল হয়। মেয়েদের কাছে থ্রোটা অত বেশি পাওয়ারফুল হয় না, 1 নম্বর। 2 নম্বর, মেয়েরা একবারে শ্বাস নিয়ে অতটা বলে ফেলতে পারে না। আর গলাটা কেন এদিক ওদিক হয়? মানে ছেলেদের গলা বেশ বেশি আর মেয়েদের গলা পিছে আসছি। তো এবার কি হয়, যে স্ট্রেইন মেয়েদের গলায় বেশি পড়ে, কারণ যত পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে, যেটা তুই বলছিলি, সব ছেলেদের জন্য বানানো।
ওভারটোন মেয়েরা তৈরি করছে, ওটা ছেলেরা শুনতে পাচ্ছে না। কাজে যে সিস্টেমটা ছেলেদের জন্য বানানো হয়েছে সেই সিস্টেমে যদি একটা মেয়েকে সেম সাউন্ড প্রডিউস করতে হয় তাহলে পরে তার স্ট্রেন পড়বে গলায়। এই জন্যে যারা ভোকাল প্রফেশনে আছে মেয়েদের গলা বেশি খারাপ হয়, মেয়েরা ডাক্তারের কাছে বেশি যেতে হয়, কারণ এই মাসেলটা অতটা স্ট্রং নয় ভোকাল কর্ডের আশেপাশে যেই মাসেলটা রয়েছে, এবং তাকে সবসময় ওভার ওয়ার্ক করতে হচ্ছে ছেলেদের সিস্টেমে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যে। বারবার শ্বাস নিয়ে কথা বলতে হচ্ছে, ওটা সেই জন্য চিৎকার শোনা। দেখবি যত মহিলা নেত্রী রয়েছেন পৃথিবী জুড়ে, মানে হিলারি ক্লিন্টন থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত, সবাই যখন পাবলিক স্পিচ দেবে তখন ওটাকে চিৎকার মনে হতে পারে, কারণ তাকে বারবার শ্বাস নিতে হবে, তার শরীরটা তৈরি নয় ওই পাবলিক সিস্টেম ওই ডেলিভার করার জন্যে। তার মধ্যে মডিউলেশনও দিতে হবে, তার নিজস্ব ভয়েসে কথা বললে সেটা পৌঁছবেই না লোকের কাছে। ঠিক। অ্যাকস্টিকটা পুরোপুরি বেসের জন্য তৈরি, অ্যাকস্টিক হাই পিচ আওয়াজের জন্য, মেয়েদের আওয়াজের জন্য তৈরি হয়। মেয়েদের আওয়াজ কিন্তু পার্সোনাল কানেক্টের জন্য বেশি ইম্প্যাক্ট করে। কাছাকাছি কমিউনিকেশনে হাই পিচ আওয়াজ, ছোটো ওয়েভলেংথ হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ বেশি কাজ করে এবং তাদের উত্থান পতনটা তারা বেশি করতে পারে, মডিউলেশন বেশি, ভ্যারিয়েশন বেশি, মেলোডি ক্রিয়েশন বেশি করতে পারে মেয়েরা। মেলোডি ক্রিয়েশন অতটা ছেলেদের পক্ষে মুশকিল হয়, করতে পারে না বলে তো ভুল, কিন্তু দুর্দান্ত করতে পারে, কিন্তু মানে ইনবিল্ট হিসেবে মেয়েদের। মহিলা কি ভালো স্পিকার নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সিস্টেমটা ওভাবে তার মেয়েদেরকে অনেকটা কম শিখতে হয় আর কি সেটার জন্য। এবার এই যখন আমাদের পিউবার্টি আসে তখন ল্যারিংস বলে একটা জিনিস আছে এখানে, ওটা নিচের দিকে নেমে যায়, এবার জায়গা তৈরি করে, তাতে জিপটাও পেছনের দিকে যায়, তাতে বেসটা তৈরি হয় গলায়। ছেলেদের ক্ষেত্রে 1 অক্টেভ অবধি বেড়ে যায়, নেমে যায় আওয়াজটা। হ্যাঁ, আমার আওয়াজ এখন যারা শুনছে, তুই ছোটবেলায় আমার আওয়াজ শুনেছিস, আমার আওয়াজ মেয়েদের মতো ছিল, এরকম টাইপের আওয়াজ ছিল এত। এবার সেই আওয়াজটা যে এই জায়গায় পৌঁছাবে এটা আমি জানতাম না। আওয়াজটা পৌঁছায়নি, আমারটা অতটা নিচে যায়নি, আমারটা অনেকটাই নিচে গেছে। এবার ছেলে মানুষ আর কি, হোমোসেপিয়েন্স ছেলেদের বেসটা এত বেশি ডিফারেন্স হয় কেন? হ্যাঁ, কারণ আমরা তো প্রথমত একটা খুব ছোট প্রাণী, জঙ্গলে আমাদের থাকতে হতো। ছেলেরা যেই বেসটা ক্রিয়েট করতে পারে, অ্যাভারেজের কথা বলছি, কিন্তু যে বেসটা ক্রিয়েট করতে পারে, সেম বেস ক্রিয়েট করার জন্যে বডি সাইজ অন্যান্য প্রাণীর 3 গুণ হওয়া দরকার। মানে 3 গুণ বড় প্রাণী যতটা বেস ক্রিয়েট করতে পারবে, ছেলে মানুষ ততটা বেশি বেস ক্রিয়েট করতে পারে। এটা প্রয়োজন পড়েছে কেন? কারণ ওইখানে তো ভয় দেখাতে হবে, তো বাঘ সিংহের সাথে লড়াই করে একটা ছোট প্রাণী কিভাবে থাকবে? এক তো কমিউনিকেশন, দ্বিতীয় হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এইটা তার মানে এভলিউশন নিজের মতো করে তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আর মেয়েদের পিচটা হাই হয়ে গেছে বাচ্চাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা, যে কারণে, এবং মেটিংয়ের জন্য, পার্টনার সিলেকশন, তার সাথে সম্পর্ক তৈরি করা, এটার জন্য পিচটা হয়ে গেছে মেয়েদের হাই। কারণ মেয়েদের ল্যারিংসটা একটু নামে পিউবার্টিতে, কিন্তু অতটা চেঞ্জ হয় না। এবার অদ্ভুত মডিউলেশনটাও তাই, মেলোডি যেটা বললাম সেটাও, এবং এটা সাংঘাতিকভাবে হরমোনের সাথে রিলেটেড। এটা সায়েন্টিস্টরা এখনও জানেন না এক্স্যাক্টলি কেন। আচ্ছা, কিন্তু যখন মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেশি হয় তখন তারা অনেক বেটার ভয়েসে, অনেক ভালো, তাদের পিচটা একটু বেড়ে যায়, তারা অনেক হাই পিচ লাগাতে পারে। তখন যারা সিঙ্গার, যারা যখন ওভিউলেটিং পিরিয়ডে থাকে তারা অনেক হাই পিচ টাচ করতে পারে, অন্য সময় পারে না জেনারেলি। বিদেশে, আমি জানি না এদেশে এটা আছে কি না, প্রচুর সিঙ্গার রয়েছেন বা ভয়েস আর্টিস্ট রয়েছেন, তারা যখন এস্ট্রোজেনটা কমে যায় স্বাভাবিকভাবে, মেনস্ট্রুয়েশনের সময়, মাসিক ঋতু পরিবর্তনের সময় ইস্ট্রোজেন লেভেল কমে যায় মেয়েদের শরীরে, তখন তারা রেকর্ডিং করেন না। আচ্ছা, অপেরা সিঙ্গার যাদের হাই পিচে কাজ করতে হয়, তাদের অনেকে ইস্ট্রোজেন পিল খান, ওই হাই পিচটা তখন লাগে
এবং খুব সুরে সুরে লাগে, কারণ যেই ক্যাপাবিলিটিটা, যে ওই মডুলেশনটা, নোট টু নোট মডুলেশনটা, ওটা তখন অটোমেটিক্যালি মানে তখন বেটার হয় আর কি। আর একইভাবে প্রিসিশন মেয়েদের গলায় বেশি, মেয়েদের গলায় প্রিসিশন বেটার থাকে। কারণ বাচ্চাদের প্রথমত এই যে এই হ্যাক যে আমাদের ডিএনএতে ইনফরমেশন নেই কিন্তু তাও আমরা ইনফরমেশন পাস করতে পারছি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এই ল্যাঙ্গুয়েজ শেখাটা তো একটা কোর ব্যাপার মানুষের জন্যে। ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি কোত্থেকে শিখি, মানে আমাদের ডিএনএতে তো নেই, আশপাশ থেকে শুনে শুনে, মায়ের থেকে শিখি। তো হিন্দি যে আমি টিভির থেকে শিখলাম, পরে শিখেছিস, হ্যাঁ, কিন্তু পিউবার্টির পর নতুন ভাষা শেখা খুব মুশকিল। আচ্ছা, সবচেয়ে বেশি ভালো ভাষা শিখতে পারে মানুষ যতদিন মায়ের সাথে খুব কাছাকাছি থাকে। আচ্ছা, মানে মায়ের থেকে প্রধানত ভাষার শিক্ষাটা আসে। হ্যাঁ, কারণ মায়েরা এটাকে উনি বলছেন মাদারিজ, বা এটার মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন, মায়েরা যখন কথা বলে বাচ্চার সাথে তখন তার পিচটা একটু হাই হয়, একটা কথা রিপিটেশন করে এবং কিছু কিছু ভাওয়েলে স্ট্রেস দেয়। মানে এটা আননোয়িংলি করে তারা। পৃথিবীর বিভিন্ন ভাষায় রিসার্চ করে দেখা গেছে যে মাদারিজ ইটস আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অলটুগেদার, এবং সব ভাষায় মায়েরা একইভাবে কথা বলে, এটাও তার মধ্যে সেম কাইন্ড অফ মেলোডি একটা পার্ট। কারণ এইটা আমি অনেক জায়গায় অন্য ইয়েতেও শুনেছি, সত্যি মানে যখন বাচ্চাদেরকে স্নেহের আদরের যে টোন কাইন্ড অফ, এটা বললি বলে আমার স্ট্রাইক করলো। যেমন অনেকে মানে এরকমভাবে মায়েরা অনেক সময় কথা বলে বাচ্চাদের সঙ্গে, আমিও দেখেছি বিদেশের ক্ষেত্রেও বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু দেখেছি পিচটা কাছাকাছি, ধরনটা কাছাকাছি, সেম কাইন্ড অফ মেলোডি। ওরা বলছে যে রিসার্চ যেটা করেছিল সেটা হচ্ছে বিভিন্ন ভাষার মায়েদের যে এই কথা বলার ধরনটা রেকর্ড করে তোকে যদি চালানো হয়, তুই ফ্রেঞ্চও জানিস না, জার্মানও জানিস না, তোকে দুটো শোনানোর পর তুই বুঝতে পারবি যে এটা সেমভাবে কথা বলা হচ্ছে, যেটা একটা আলাদাই ল্যাঙ্গুয়েজ যেটা মায়েরা বাচ্চাদের শেখায়, এবং সেটা আননোয়িংলি তারা এভলিউশনের থ্রুতে এটা শিখে ফেলেছে। বাপ রে। এবং মাদারিজ যদি না থাকে, মানে মাদারিজ যদি মানে মায়ের ওই ভয়েসটা যদি প্রবেশ না, অনেকে হচ্ছে না পরিষ্কার করে শুরু থেকেই বাচ্চার সাথে কথা বলে, এটা অনেকের মধ্যে আধুনিক ইয়েতে হয়েছে আর কি। মায়েরা ওইভাবে কথা বলে, তাতে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষমতাটা জন্মায় বাচ্চাদের মধ্যে। যাদের মায়েরা মানে এটা রিসার্চে আবার হয়েছে যে যেসব জায়গায় মায়েরা বেশি এইভাবে কথা বলে সেসব জায়গায় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট বেটার হয়। ও, তাহলে এই যে বিভিন্ন মানুষের কিছু কিছু ক্ষমতা থাকে যে বেশি ল্যাঙ্গুয়েজ তারা শিখে ফেলতে পারে, তাহলে বোধহয় তাদের ওখানেই সোশ্যাল কিছু কিছু তো আছেই, কিন্তু ওগুলোও আছে, ওটাও আছে। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার। তো এই গেল আমাদের আওয়াজ, পিচ, ভলিউম এবং থ্রোয়িং। তারপর বেশি কিছু না, ধর নাকের একটা ভূমিকা তো আছে। আমরা গন্ধ শুকি, কারণ গন্ধটা একেবারে রেপটিলিয়ান ব্রেনে আমাদের রয়েছে। আমাদের জিনের 2%ই গন্ধ বোঝার জন্য, কারণ গন্ধ তো কোনো তরঙ্গ নয়, গন্ধ হচ্ছে মানে গন্ধের অণু হয়, গন্ধ ইজ এ পার্টিকেল। তো এই জন্য ওটার জন্য বেশি এফোর্ট লাগে। 400 মতো রিসেপ্টর রয়েছে আমাদের নাকে। এবার একটা অদ্ভুত, মেয়েরা গন্ধ পায় বেশি, যদিও অ্যাভারেজ ছেলেদের নাক বড়। অণু তো যত বড় নাক হবে তত বেশি অণু ঢুকবে, তাহলে তো সেন্সেশন তার বেশি হওয়ার কথা যার বেশি অণু ঢুকছে, কিন্তু মেয়েরা গন্ধ পায় বেশি। তার দুটো কারণ, স্বাদ এবং গন্ধ দুটোতেই মেয়েরা একটু বেশি সেন্সিটিভ ইন জেনারেল। ছেলেরা গন্ধ পায় না বলছি না, কিন্তু ইন জেনারেল গন্ধটা খুব খারাপ, কি খারাপ গন্ধ বা গন্ধ টু গন্ধ ডিফারেন্সিয়েট করার ক্ষমতা এবং সেটাকে রিকল করার যে এটা না ওটার মতন গন্ধ, এটা মেয়েদের মধ্যে বেশি। তার কারণ হচ্ছে খাবারের ক্ষেত্রেও তাই, একই সেম জিনিস, খাবারে মেয়েদের একটু প্যাকনা বেশি হয়, এটা খাবো ওটা খাবো না, এটাও বিবর্তনে এসছে। কারণ বাচ্চা কি খাবে না খাবে, বাচ্চাকে এই পরিবেশে রাখা যাবে কি যাবে না, এই ডিসিশনটা তো মাদেরই নিতে হতো। কাজে থ্রেট পারসেপশন, যেটা গন্ধ দিয়ে এবং স্বাদ দিয়ে আমরা বুঝতে পারি কী খাবার আমার ভালো, কী খাবার খারাপ, আমার জন্য বাচ্চার জন্য দুজনের জন্যই, এটা বিবর্তনে ঢুকে গেছে। আচ্ছা, তাদের এই ক্ষমতাটা বেশি, তারা মানে কি বলবো
ইনহেরিট করেছে বা ওই ইভলিউশনের থ্রুতে তাদের মধ্যে দিয়ে এসছে। বাহ, আচ্ছা, বেশ। আর আরেকটা জিনিস হচ্ছে তোর পুরুষের গন্ধ। পুরুষের গন্ধ তো একটা ইম্পর্টেন্ট জিনিস মেটিংয়ের জন্যে, মানে সঙ্গী নির্বাচনের জন্য। মানুষের ফেরোমন হয় না। মানুষের ফেরোমন হয় না? না। এই যে এত লোক এত কিছু বিক্রি করছে ফেরোমন করে, না। মানুষের যেটা হয় অ্যান্ড্রোস্টেরন অ্যান্ড যেটাকে বলে, সেটা ফেরোমনের জন্য যে গ্রন্থিটা দরকার সেই গ্রন্থিটা মানুষের নেই। মানে পুরুষ নারী নির্বিশেষে বোঝো। মানুষের অন্য একটা হরমোন সিক্রেট হয় যেটার গন্ধ শুয়োরের ফেরোমনের সাথে মেলে। বাবা, আমার একটা জাগে বল না থাক। আচ্ছা। এবং সেই গন্ধটা নাক থেকে বেরো না, কারণ অন্যান্য প্রাণীর নাকের এখানেই ফেরোমনের ব্যাপারটা থাকে। আচ্ছা। ছেলেদের গন্ধ হচ্ছে ঘামের গন্ধ। ঘাম এবং যৌনাঙ্গের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে যে গন্ধটা বেরোয়, দ্যাট ইজ অ্যান আইডেন্টিফাইং স্মেল ফর ফিমেলস। ওখানে ওই অ্যান্ড হরমোনটা আছে, সেটা দিয়ে বেটার বোঝা যায় আর কি। আর মেয়েদের ক্ষেত্রেও সেম? আচ্ছা। আমাদের ঘাম ইজ ইম্পর্ট্যান্ট, এটা নয়। বোঝা গেল। তো এটা গেল, গন্ধ গেল, স্বাদ গেল, শ্রবণ গেল, কথা গেল, দেখা এবং ত্বক তো ধর নর্মাল আমাদের যেরকম হচ্ছে দেখা। কারণ মানুষ মূলত গন্ধ দিয়ে বোঝে না, দেখে বোঝে। অন্যান্য প্রাণীর কিন্তু গন্ধ ইম্পর্টেন্ট। তাদের যে সঙ্গী নির্বাচন হোক, যা কিছু হোক, যাদের বাড়িতে চতুষ্পায়ী বলে না, চতুষ্পদ রয়েছেন, তারা জানেন গন্ধই ওদের কাছে সব। ওরা দেখতে পারে না অতটা ভালো করে, কারণ বেশিরভাগ প্রাণী সেপিয়াতে দেখে। এবং যাদের মধ্যে কালারও আছে তারাও দুটো কালারে দেখে। রেড দেখাটা ইজ ভেরি ইউনিক টু হিউম্যানস, লাল রং দেখাটা। পাখিরা দেখতে পারে লাল, সব কিছুই লালে দেখতে পারে, কিন্তু এই রেড, গ্রিন, ব্লু এই তিনটেই অন্য বেশিরভাগ প্রাণী পারে না দেখতে। সেটা তো একটা জিনিস হলো। এটা প্রয়োজন হয়েছে কেন? কারণ আমরা যখন গাছে উঠে গেছি তখন এই কোনটা খাবো না এটা বুঝতে আমাদের ওটা কাজে লেগেছে। ফল টল খাওয়া যখন শুরু হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে চোখটা আমাদের সামনে, মানুষের চোখ সামনের দিকে। চোখ যাদের আছে, যারা দৃষ্টিশক্তি যাদের ভালো, তাদের দুরকম হয় চোখ দুদিকে অথবা চোখ সামনে, তাই তো? দুদিকে চোখ তাদের হয়, এটা ডিপেন্ড করে যে তুমি প্রেডেটর না প্রে। তুমি যদি প্রে হও তাহলে তোমার দুদিকে চোখ থাকবে, বুঝলাম, লজিক্যালি তাই। হ্যাঁ, কারণ যখন তুমি প্রে মানে তুমি তোমার শিকার বেশি হয়, তুমি তৃণভোজী টাইপের, কিন্তু তোমার শিকার বেশি হয়, তখন তোমার চোখ দুটো দুদিকে থাকে, যেন 360 ডিগ্রিটা আমি পেরিফেরাল ভিশনটা ভালো হয়, কারণ থ্রেটটা বুঝতে হবে, অ্যালার্মটা কোন দিক থেকে হচ্ছে সেটা বুঝতে হবে। আর যখন তুমি প্রিডেটর তখন তোমার চোখ সামনে চলে আসে, কারণ তোমার একদিকে ফোকাস 3D ইমেজ তৈরি করার প্রয়োজন পড়ে। তো মানুষের ক্ষেত্রে এটা এসে গেছে সামনে। মানুষ কি হান্টিং করতো? হান্টিংয়ে তো খুব ভালো ছিল না মানুষরা, তাই না? হান্টিংয়ে তো বিরাট ভালো কখনোই ছিল না। আমাদের প্রয়োজন পড়েছে মূলত আমাদের খাবারগুলো খোঁজার জন্যে, কোন খাবার কীরকম সেটা বোঝার জন্যে আমাদের মধ্যে এটা তৈরি হয়েছে। আর মহিলাদের পেরিফেরাল ভিশন একটু বেটার হয় জেনারেলি, যে কারণ তাদের কিন্তু থ্রেট পারসেপশনটাও প্রয়োজন ছিল। তারা শুধু শিকার করতেন না, শুধু খাবার খুঁজে নিয়ে আসাটা তাদের একমাত্র কাজ ছিল না। দেখ ব্যাপারটা এখন ফেমিনিজম ইত্যাদিতে আমরা এখন পুরুষ নারী সমান, আমি মনে করি পুরুষ নারীর সমান অধিকার আছে, কিন্তু পুরুষ নারীর শরীরের ডিফারেন্সটাকে তো অস্বীকার করা মানে তো বৈজ্ঞানিকভাবে অস্বীকার করা। এবং যেটা আমরা 2 লক্ষ বছর ধরে আমাদের বিবর্তনে শিখে এসেছি, সেটা তো 500 বছরে চলে যাবে না। না, একেবারেই না। শিখছি ধীরে ধীরে, হয়তো আগামী 1 লক্ষ বছরে অবভিয়াসলি ইট উইল বি ডিফারেন্ট,
কিন্তু আপাতত মহিলাদের পেরিফেরাল ভিশন বেটার, ফোকাসটা ছেলেদের বেটার হয়, এটা আছে। তারপরে যে কালার বোঝা, লালটাকে বোঝা, এটা প্রয়োজন ছিল ততদিন অবধি আমরা ওই 3D ইমেজে ফল টল ইত্যাদি আমাদেরকে খুঁজে বার করতে হতো। পরে এটার প্রয়োজনটা অতটা নেই, যেই কারণে এটা ওই কালার ব্লাইন্ডনেসটা ইজ দেয়ার, ওটা থেকে গেছে আমাদের মধ্যে। কালার ব্লাইন্ডনেস একদম, যে কালার ব্লাইন্ডনেস মানে কোনো কালার বুঝতে পারে না তা তো হয় না। কালার ব্লাইন্ডনেস মানে সে লাল আর সবুজে ডিফারেন্সিয়েট করতে পারে না। রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস বেসিক্যালি, যেটা মানে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের একটা অসুখ। এটা জানিস তো, কালার ব্লাইন্ড যারা হয় আমাদের শরীরে বাবার থেকে আসে ওয়াই ক্রোমোজোম, মানে ছেলেদের শরীরে বাবার থেকে আসে ওয়াই ক্রোমোজোম, মায়ের থেকে আসে এক্স ক্রোমোজোম। সেই এক্স ওয়াই হলে পরে আমরা ছেলে, আর যদি দুজনের থেকেই এক্স ক্রোমোজোম আসে তাহলে পরে আমরা মেয়ে। একদম। এবার এই যে কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা, এটা এক্স ক্রোমোজোমের বিষয়, এবং এটা একটা রিসেসিভ, মানে যদি একটা এক্স ক্রোমোজোমে ওই জিনটা থাকে আর একটা এক্স ক্রোমোজোমে ওটা ডিফেক্টিভ থাকে তাহলে সে কালার ব্লাইন্ড হবে না। তো কাজে মেয়েদের মধ্যে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে, যদি বাবা মা দুজনেই কালার ব্লাইন্ড হয় তাহলেই একমাত্র সম্ভাবনা আছে মেয়ের কালার ব্লাইন্ড হওয়ার। আচ্ছা, ছেলেদের কালার ব্লাইন্ড হতেই পারে। আমার এক বন্ধু আছে, সে তো বলে সে গেরুয়া দেখতে পারে না, গেরুয়া পার্টিকুলার গেরুয়া বা লালের আশেপাশের যে রঙগুলো রেড গ্রিন সেগুলো দেখতে পায় না, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। তো ওটা থেকে গেছে ওই কারণে যে মেয়েদের কালার ব্লাইন্ড হলে মুশকিল, কারণ খাবার দাবার আলাদা করতে হবে, এসব আলাদা করতে হবে। তো এই হচ্ছে আমাদের সমস্ত অংশগুলো, শরীরের বিভিন্ন অংশ যেগুলো সেইভাবে আমরা আইডেন্টিফাই করি না যে এটা মহিলাদের আলাদা, কিন্তু সেগুলো আলাদা, মানে কমপ্লিটলি আলাদা অ্যাকচুয়ালি ব্যাপারটা। এটা দেখ, একটা পয়েন্টে এটা বুঝতেই পেরেছিলাম যে পৃথিবীটা মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, কারণ তার সামাজিক এবং তার অন্যান্য কারণের বাইরেও সায়েন্টিফিক কারণটা আজকে একটুখানি পরিষ্কারভাবে বোঝা গেল। হ্যাঁ, মানে তারা মানে মহিলারা অন্য পৃথিবীতে পাচ্ছেন, আমরা অন্য পৃথিবীতে পাচ্ছি। ঠিক, একদমই তাই। এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের মনে হয় অনেক সুবিধা হবে। হ্যাঁ, অনেক সুবিধা, কারণ একসাথে তো থাকতে হবে বেসিক্যালি। হ্যাঁ, চলতে তো একসাথেই হবে। হ্যাঁ, তো চলতে যদি একসাথেই হয় তাহলে আজকের আলোচনা শেষ করি আমরা একসাথে চলা দিয়ে, সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা। একদম, লাভ। প্রশ্ন হচ্ছে যে প্রাণী সকল চার রকম হয়, মূলত ছেলেরা 4 রকম হয়, মানে ছেলে মেয়ের সম্পর্ক, শারীরিক সম্পর্কের জায়গা থেকে। এক, যারা প্রমিসকুয়াস, মানে পুরুষের অনেক সঙ্গী সাথী রয়েছে, নারীরও অনেক সঙ্গী সাথী রয়েছে, এটা একটা মডেল। দ্বিতীয় মডেল হচ্ছে পুরুষ একজন ডমিনেন্ট, তার অনেকগুলো স্ত্রী রয়েছে এবং তারা অন্য কোথাও যাচ্ছে না, তারা এরই হ্যারেমের মতো আর কি ব্যাপারটা। 3 নম্বর হচ্ছে জোর করে শারীরিক সম্পর্ক করার মতো বেশ কিছু প্রাণী রয়েছে, যেটা আজকের ভাষায় বলতে গেলে পরে যেটাকে আমরা রেপ বলতে পারি। চতুর্থ, মনোগামী, একজন নারী একজন পুরুষ একসাথে থাকবে। তো প্রশ্ন তো উঠবে যে আমরা বিবর্তনগতভাবে কোনটা, বিবর্তনগতভাবে আমরা 4টার মধ্যে কোনটা আমাদের, কারণ 4 রকমই দেখা যাচ্ছে পৃথিবীতে, মানুষের ব্যবহার তো 4 রকমই রয়েছে, আসলে আমরা কোনটা বিবর্তনগতভাবে? তো প্রথমত আমরা দেখি যে আমরা হ্যারেমে বাস করার মতন, হ্যারেম বানানোর মতন প্রাণী কিনা। এই ব্যাপারটা দুদিক দিয়ে বোঝা যায়। একটা হচ্ছে যে ক্যানাইন, ছুচলো যেটা ড্রাকুলা দাঁত যেটা, সেটা কতটা বড়, আর আমাদের বডি ওয়েট মহিলাদের থেকে কতটা বেশি। কারণ তোমার যদি বডি ওয়েট খুব বেশি হয় তাহলেই তুমি ডমিনেট করতে পারবে, তাই তো? কম্পারেটিভলি যদি বডি ওয়েট মানে সাইজ বড় হয় ছেলেদের, তাহলেই ডমিনেট করতে পারবে। মানুষের ক্যানাইন খুব একটা বড় নয়, খাবার প্রয়োজনই হোক যে কারণেই হোক, আমাদের ক্যানাইন কিন্তু ছোট, অনেক ছোট ক্যানাইনটা কাজে লাগতো কাদের, মানে তোর যদি অনেকগুলো মহিলাকে নিজের
পরিবারে রাখতে হয়, তাহলে পরে অন্য পুরুষদেরকে তো তাড়াতে হবে, তাদের তো ভয় দেখাতে হবে। তো শরীর দিয়ে ভয় দেখাতে পারিস, আর দাঁত দেখিয়েও ভয় দেখাতে পারি করে। আমরা এটা কোনোটাই পারি না, আমাদের ক্যানাইন ছোট, আমরা দাঁত দিয়ে দেখিয়ে ভয় পাওয়াতে পারি না, কোনোদিনও পারিনি। একজন ছেলে আরেকজন ছেলেকে দেখে জেনারেলি শরীর দেখে ভয় পায় না, এক। দ্বিতীয়, অন্য যারা এরকম রয়েছে, যাদের মধ্যে যার গরিলার পুরুষদের অ্যাভারেজ বডি সাইজ 53% বেশি মহিলাদের থেকে। সো ডমিনেট করা, যে অনেকগুলোকে রাখবো ইত্যাদি, তাদের পক্ষে সহজ। মানুষের মাত্র 10% বেশি অ্যাভারেজ মহিলাদের থেকে। অ্যাভারেজে দেখা গেছে মহিলাদের থেকে পুরুষদের বডি সাইজ মাত্র 10% বেশি। কাজেই আদৌ আমরা কোনোদিনও এই ডমিনেন্টটা হয়। ইনফ্যাক্ট বিবর্তনে দেখা গেছে যে ছেলেদের শরীর ধীরে ধীরে ছোট হয়ে এসছে, মেয়েদের শরীর বড় হয়ে এসছে মানুষের। মানে পরবর্তীতে এরকম একটা পৃথিবী হতেই পারে যেখানে মেয়েদের শরীর বড়, ছেলেদের শরীর ছোট, উই ডোন্ট নো। অ্যাটলিস্ট কাছাকাছি তো এখন আমরা চলে এসেছি। তো কাজেই আমাদের হ্যারেম রাখাটা একেবারে অবৈজ্ঞানিক প্রমাণিত হয়ে গেল। এবার হচ্ছে প্রমিসকুয়াস। এটা প্রমিসকুয়াস মানে অনেক সঙ্গী। তো যদি অনেক সঙ্গী একটা পুরুষের থাকে, তাহলে তাকে অনেকবার শারীরিকভাবে মিলিত হতে হবে। তাহলে তার মধ্যে শুক্রাণু অনেক বেশি থাকতে হবে। তাহলে শুক্রাণু যে অঙ্গে জমা থাকে সেই অঙ্গটা বড় হতে হবে। মানুষের তো তা নয়। বিবর্তনগতভাবে আমরা বহু নারীর সাথে সংসর্গ করার জন্য তৈরি হয়নি, বা ছিলাম আগে, এখন ধীরে ধীরে কমে এসছে ব্যাপারটা। আচ্ছা, এই যে লোকজন আজকাল পলিআমারি নিয়ে, পলিআন্ড্রি নিয়ে এত কথাবার্তা বলছে, তো সায়েন্টিফিক্যালি তো প্রুভেন হয়ে গেল ব্যাপারটা ভুল। থার্ড হচ্ছে এই জোর করে শারীরিক সম্পর্ক করা। অনেক প্রাণী আছে যাদের জোর করে শারীরিক সম্পর্ক করে মহিলাদের সাথে। সেটা করতে গেলে পরে যেটা দরকার সেটা হচ্ছে, একবার আমি যদি একজন মহিলার সাথে সংসর্গ করি, তাহলে সে যেন পালিয়ে যেতে না পারে এখান থেকে। সো দের ইজ এ কর্কস্ক্রু মেকানিজম ইন সাম। আচ্ছা, হ্যাঁ, মানুষের সেটা নেই। রাইট। দ্বিতীয়, মানুষের যখন শারীরিক সম্পর্ক হয়, তখন তো শারীরিক সম্পর্কের উদ্দেশ্য কি? রিপ্রোডাকশন। প্রাথমিক উদ্দেশ্য তো রিপ্রোডাকশন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্লেজার, বেসিক্যালি। তো প্লেজারের যে সেন্সেশনটা, সেটা মানুষের মধ্যে কম অ্যাকচুয়ালি, অনেক প্রাণীর আরও বেশি আছে। ঠিক আছে। এবং আচ্ছা, তখন যদি ওরকম হয় তাহলে মারামারি হবে। সেক্ষেত্রে পুরুষের পুরুষাঙ্গটা অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার, তার মধ্যে কার্টিলেজ এসব থাকে যারা একদম মানে করে। মানুষের পুরুষাঙ্গে কার্টিলেজ নেই, মানুষের পুরুষাঙ্গে কর্কস্ক্রু মেকানিজম নেই, এবং মানুষের শুক্রাণু যেই রাস্তায় ঢোকে সেই রাস্তায় পিএইচ, যেটা অ্যাসিডিক ব্যাপার, তাতে শুক্রাণু মরে যায়। তো মানুষকে অনেকটা ভেতরে গিয়ে সার্ভিক্সের কাছাকাছি, মানে ওভারি ইউট্রাসের কাছাকাছি গিয়ে শুক্রাণু প্রতিস্থাপন করতে হয়। সেটার জন্য একটা সময় প্রয়োজন। সেই জিনিসটাই মানুষ করতে পারে একমাত্র। কাজেই জোর করে শারীরিক সম্পর্ক করাটা মানুষের অরিজিনাল ব্যাপার নয়। তো কাজেই বোঝা গেল মূলত বিবর্তনগতভাবে আমরা সমাজবদ্ধ প্রাণী হিসেবেই ডেভেলপ করেছে। শুধু সমাজবদ্ধ প্রাণী হিসেবে নয়, মনোগ্যামাস হিসেবে ডেভেলপ করেছে। এর কেন হয়েছে? সেটা হচ্ছে যে নারী, মানে মহিলারা একটা সময়, বিবর্তনের একটা সময়, এখন আর কেউ করছেন না এটা, কিন্তু একটা সময় তাদের মনে হয়েছে যে আমাদের শিশুটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট, শিশুকে বড় করার দায়িত্বটা আমার কাছে থাক, বাইরের কাজকর্ম ওই লোকটাকে দাও। এবং এটা যদি করতে হয়, শিশুকে দেখভাল করার জন্য খাবার হোক, প্রোটেকশন হোক, এটা যদি করতে হয় তাহলে আমাকে লয়াল হতে হবে। তা না হলে তো ও মানে হবে না, ও তো করবে না এটা আমার জন্যে। তো সেই কারণে মহিলারা নিজেদের একটি সঙ্গী নির্বাচন করতেন পুরুষদের কাছে লয়াল থাকার জন্যে। সায়েন্টিফিক্যালি এটাই সত্যি। এবার ধীরে ধীরে এই কারণে মহিলাদের মধ্যে, মানে উনি বলছেন ক্যাট
ওয়ান বলছেন যে মহিলারা বেশি সেক্সিস্ট হয় বিবর্তনগতভাবে। যদি কোনো অন্য মহিলাকে তারা দেখে যে বহু পুরুষ সংসর্গ করছে, তাদের বিবর্তনের একটা কোথাও ট্রিগার করে, তাদের মনে হয় এটা ঠিক কাজ নয়। হ্যাঁ, এই কারণেই ধর আজকের দিনে বলতে গেলে পরে ছোট জামা পরা, হ্যাঁ, বা একজন মহিলার অনেকগুলো সঙ্গী ইত্যাদি, এগুলোকে খারাপভাবে মহিলারাই দেখে, এগুলোকে সবচেয়ে বেশি খারাপ মহিলারা দেখে। বুঝতে পেরেছি, কারণ এটা বিবর্তনগতভাবে তাদের মধ্যে এসছে। এটা এবার ধীরে ধীরে যাবে, কারণ আমরা বিবর্তনের মধ্যে রয়েছি। এমন ভাবার কোনো কারণ নেই যে 2 লক্ষ বছর আগে যেটা হয়েছে সেটা শেষ হয়ে গেছে, তারপরে আর এগোবে না। না, সে তো বটেই। বিবর্তনগতভাবে যেভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, সেভাবে মানুষের শরীরও চেঞ্জ হয়েছে, সেভাবে মানুষের চয়েস চেঞ্জ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয়েছে। এখন আমরাও বিবর্তনের মধ্যে রয়েছি, ধীরে ধীরে এগুলোও চেঞ্জ হচ্ছে এবং হবে। হয়তো এখন যেই পেসে মানুষ এগোচ্ছে, যত ফাস্ট চেঞ্জ হচ্ছে, তাতে হয়তো 1 লক্ষ বছর আর লাগবে না। কিন্তু সত্যি এটাই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তাতে এই কথাগুলো সত্যি, আজকে দাদা সত্যি। হ্যাঁ, বেশ। সো আজকের এপিসোড এখানেই শেষ করা যাক বাবা। অনেক একটা কি বলবো, এটা এইসব শুনলে মানে এইসব, প্রথম কথা হলো আপনাদের জন্য একটা কথা বলি যে এই ধরনের ইনফরমেশন আমাদের কি দরকার, যদি আপনার মনে হয় হ্যাঁ আমি কেন এটা জানবো। আমার বক্তব্য হলো, আমরা এই পৃথিবীতে সব কিছু জানি তার একটাই কারণ, সেটা হলো আমরা কিউরিয়াস মাইন্ডস। কারণ কোন জিনিস কখন আমাদের ভেতরে ঠিক কী কী ক্রিয়েট করবে উই ডোন্ট নো, কিন্তু নলেজ যখনই আমাদের মধ্যে আসে সেটা আমাদেরকে একটা ভালো লাগাই দেয়। এবং পৃথিবীটাকে অন্যভাবে দেখতেও সাহায্য করে। আজকে এই এপিসোডের পর থেকে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে তো আমি অবভিয়াসলি মহিলাদের অন্যভাবে দেখব, কারণ আমি এটা বুঝতে পেরেছি যে তাদের পৃথিবীটা আলাদা। আমার মনে হয় সেইটা আপনাদের পক্ষে বোঝা একটু সুবিধা হবে, তাই তো? হ্যাঁ, আর আমার মনে হয় নলেজের একটা আমরা জেনারেলি চেষ্টা করি সেই সমস্ত জিনিসগুলোই নিয়ে আসার যেগুলো একটা কোথাও কাজে লাগবে। একদম একদম, একেবারে। আলটিমেটলি মানুষ কি, মানুষের তো ইনফরমেশনটাই মানুষের একমাত্র সম্পদ। আহার নিদ্রা মৈথুন তো নয়, আসল তো ইনফরমেশন। তো ইনফরমেশন যদি আমাদের কাছে বেশি থাকে, কাজের ইনফরমেশন, তাহলে আমরাও একটু এগোবো আর কি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে, আর কীরকম লাগছে বৈঠকের এপিসোড সেগুলো তো অবশ্যই আপনারা জানান, কিন্তু আরেকটু বেশি বেশি জানালে আমরা আরেকটু আনন্দ পাবো আর কি। আরেকটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিলে, আরেকটু বেশি মানুষের কাছে এগুলো পৌঁছে গেলে আমাদের বেশি আনন্দ হবে। এই বলেই এই এপিসোড শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য আরেকটা জিনিসও বলবেন যে মানে ওর লেফট প্রোফাইলের জন্যই ব্যাপারটা পুরোপুরি কিনা, সেটাও বলবেন। তোর যে জনপ্রিয়তাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার পেছনে সোল কানেকশন পডকাস্ট তো রয়েছে, সেটার জায়গা আছে, কিন্তু বৈঠকের সুবাদেও তোমার যে জনপ্রিয়তাটা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য আমার মনে হচ্ছে তোমার লেফট প্রোফাইল ইম্প্রুভ। বেশ, এইটা কেন হচ্ছে এটা আপনারাও একটু বলবেন, কারণ বেশ কিছু মানুষ আছে যাদের আমাকে পছন্দ না, বাট সেই সংখ্যাটা আস্তে আস্তে কমছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেজন্যই প্রেমাজির একটু এই ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, গৃহযুদ্ধ তৈরি হচ্ছে। এই গৃহযুদ্ধের কারণ কি, বা আপনারা যদি পারেন এই গৃহযুদ্ধটা থামাতে কমেন্টে এসে, তাহলে যেটা করতে পারেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডের। ততক্ষণের জন্য যেটা আবার বলি, spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. Ta-da.